ইন্টারের পর থেকে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম বিনা বেতনে আর কি কাজ শেখার জন্য। স্যালারিটা হতেছে এরকম যে এটা একটা বিরক্তিকর ফ্যাক্টর, বাট এটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর না। কিছু ম্যানেজার মনে করে যে পিপলকে ম্যানেজ করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে, সারাক্ষণ মনিটর না করা হয় তাহলে ভালো কাজ ডেলিভার করবে না। পিপল ইন্ট্রিনজিকলি ভালো ডেলিভারি করতে চায়, ভালো কাজ করতে চায়। সো লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার অবস্টাকল গুলো সরানো। ওভার দি ইয়ার্স আপনার কোম্পানি এখন 700 জন এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে। ওয়াজ ইট সো ইজি? কোনো বড় কোম্পানিতে কখনো কাজ করিনি। সো না করার ফলে একটা বড় কোম্পানি কিভাবে করে চালাতে হয় এই টোটাল ব্যাপারটা আমি জানতাম না। ইন্টারের পর থেকে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম বিনা বেতনে আর কি কাজ শেখার জন্য। স্যালারিটা হতেছে এরকম যে এটা একটা বিরক্তিকর ফ্যাক্টর, বাট এটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর না। কিছু ম্যানেজার মনে করে যে পিপলকে ম্যানেজ করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে, সারাক্ষণ মনিটর না করা হয় তাহলে ভালো কাজ ডেলিভার করবে না। পিপল ইন্ট্রিনজিকলি ভালো ডেলিভারি করতে চায়, ভালো কাজ করতে চায়। সো লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার অবস্টাকল গুলো সরানো। ওভার দি ইয়ার্স আপনার কোম্পানি এখন 700 জন এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে। ওয়াজ ইট সো ইজি? কোনো বড় কোম্পানিতে কখনো কাজ করিনি। সো না করার ফলে একটা বড় কোম্পানি কিভাবে করে চালাতে হয় এই টোটাল ব্যাপারটা আমি জানতাম না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফ ফোর্স পডকাস্টের অ্যানাদার এক্সাইটিং এপিসোড। আজকে কথা বলবো আমাদের দেশের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রেন স্টেশন 23, যেটা আমরা অনেকেই চিনি অ্যাজ এ প্রমিজিং কোম্পানি, ওয়ান অফ দি বিগেস্ট কোম্পানি ইন বাংলাদেশ, যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং বিগত 18 বছর ধরে কাজ করছে গ্লোবাল মার্কেটে মোস্টলি। এই কোম্পানির ওয়ান অফ দি ফাউন্ডার অ্যান্ড দ্য ব্রেইন বিহাইন্ড ব্রেন স্টেশন 23, রাইসুল কবির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। মাই প্লেজার। রাইসুল ভাই, আপনি 18 বছরের উপরে কাজ করছেন ব্রেন স্টেশন 23 নিয়ে এবং দেশে বিদেশে অনেক কোম্পানিতে অলরেডি আপনি এবং আপনারা সার্ভিস দিয়েছেন, এবং আমি যতটুকু জানি যে আপনাদের বিজনেসের অলমোস্ট 70% কামিং ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট। ওভার দি ইয়ার্স আপনার কোম্পানি এখন 700 জন এমপ্লয়িকে বাংলাদেশে অ্যাট প্রেজেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে এবং ভবিষ্যতে এই কোম্পানি থেকে আরও 10,000-এর উপরে এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে সারা দুনিয়াতে সফটওয়্যার নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, স্পেসিফিক্যালি এআই এবং চ্যাট জিপিটি সেন্ট্রিক। সো সেখানে দাঁড়িয়ে বিগত 18 বছর আগে শুরু করেছেন এবং এখন আপনি দেখছেন ওভারঅল এই জার্নিটা আপনি কিভাবে দেখেন শুরু থেকে এখন পর্যন্ত, যদি একটু বলেন যে সেই শুরুর দিনগুলা 2006 এবং এই যে 2024, এই 18 বছরের উপরে জার্নিটা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান বা শেয়ার করতে চান দ্য গ্রোথ জার্নি? আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করা শুরু করি 2000 সালে। তো মেইনলি বই পড়ে আর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখা, যেহেতু আমি ইলেকট্রনিক্সে গ্রাজুয়েশন করি। তো মেইনলি ইন্টারের পর থেকে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম বিনা বেতনে আর কি কাজ শেখার জন্য। তো পরে আর কি আস্তে আস্তে কাজ শিখে তারপরে বিভিন্ন কোম্পানির জন্য স্টুডেন্ট অবস্থাতে সফটওয়্যার বানাতাম। তো তখন ল্যাটিটিউড 23 নামে একটা কোম্পানির জন্য সফটওয়্যার বানাই। ল্যাটিটিউড 23 এখনও খুব ভালো কাজ করে। ওরা মেইনলি লোকাল এবং ইন্টারন্যাশনালি 3D ভিজুয়ালাইজেশনের কাজ করে। তো ওনাদের কানাডার একটা ক্লায়েন্ট আর কি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ওনাদের কাছে সাপোর্ট চাচ্ছিলেন। কানাডার ওই ক্লায়েন্টের জন্য অলরেডি ল্যাটিটিউড 3Dর কাজ করতো। তো তখন 2000 সালেই 2002 থেকে আর কি ওরা কাজ করতো। জি, তো ওরা 3Dর কাজ করতো ওদের সাথে। তো তখন ক্লায়েন্ট বললো যে আচ্ছা 3Dর পাশাপাশি তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে ইন্টারেস্টেড কিনা। তো তখন আমাকে ল্যাটিটিউড 23 যিনি ম্যানেজিং ডিরেক্টর গোলাম মহিউদ্দিন ভাই, উনি আমাকে বললেন যে রাইসুল তুমি কি আমরা একসাথে একটা সফটওয়্যার কোম্পানি করি। তো সেইটা থেকে আর কি আস্তে আস্তে ব্রেন স্টেশন 23 ওয়াজ বর্ন। তো তার আগে আমি সাপোজ ফ্রিল্যান্সিং করতাম 2005 থেকে। আমি ফ্রিল্যান্সিং করতাম আর কি বিভিন্ন জায়গাতে, যেমন এখন যেটা freelancer.com, তখন ছিল গেটে ফ্রিল্যান্সার। তো ওইটাতে ওখানে কাজ করতাম, তারপরে ইল্যান্সে কাজ করতাম, এরকম আর কি স্টুডেন্ট অবস্থাতে এরকম কাজ করতাম। আর তো এইসব কাজের এক্সপিরিয়েন্স থেকে তো আমি যখন আর কি কোম্পানি করি
তখন অলরেডি এই যে বিভিন্ন রকম মানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির কাজ, বিদেশে কোম্পানির ফ্রিল্যান্সিং কাজ, এরকম কাজ করে অলরেডি 6 বছরের মতন এক্সপেরিয়েন্স। তো তখন আর কি এবং আমাদের যে পারপাস ছিল একেবারে শুরু থেকে, যে ক্রিয়েটিং ফুলফিলিং এমপ্লয়মেন্ট, যে ভালো বেতনে পিপলের চাকরি ইয়া করা, মানে আমাদের এরকম একটা চিন্তা ছিল যে আমরা এমন একটা অ্যামেজিং কোম্পানি করব যেখানে পিপল মানে এত ইন্টারেস্টিং কাজের অপরচুনিটি পাবে যাতে বিদেশে যেতে না হয়, হুম, এবং ভালো বেতন পাবে যাতে সে বাংলাদেশে খুব ভালোভাবে থাকতে পারে, এরকম আর বাহ কি। চমৎকার। জি, so এইটা আমাদের হুম, একেবারে শুরু থেকে হুম, পারপাস ছিল যে উই ওয়ান্ট টু ক্রিয়েট ফুলফিলিং এমপ্লয়মেন্ট অ্যান্ড বিদেশ থেকে মানে টাকা নিয়ে আসা, আর্নিং অ্যান্ড সেভিং হুম, ফরেন কারেন্সি। সো এরকম একটা পারপাস আমাদের শুরু থেকে ছিল, এবং সেখান থেকে আমাদের কোম্পানি শুরু করা 2006। আর তারপরে শুরুতে তো আমি নিজেই ম্যানেজ করতাম, রিক্রুটমেন্ট আমি করতাম, মানে তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্টেরও কিছু পার্ট আমি এরকম ধরনের। তো তারপর আস্তে আস্তে যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে অনেক পিপলের এমপ্লয়মেন্ট তৈরি করবো, সো যা প্রফিট হতো সেটা দিয়ে আমরা আরও পিপল হায়ার করতাম এবং তাদেরকে গ্রো করতাম ইন্টারন্যাশনাল ডেলিভারির জন্য। সো এরকম করতে 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 আস্তে আস্তে মানে উই আর হিয়ার। 700 পিপল, জি, 700 760, এমপ্লয়িজ, এখন হ্যাঁ 760। 760। জি, জি। তো এর মধ্যে ধরেন মানে শুরুতে কি হতো যে পিপল আমাকে রিপোর্ট করতো। তারপর আস্তে, আস্তে ফার্স্ট লেভেল ম্যানেজার ইন্ট্রোডিউস করলাম, যে সাপোজ টেক লিড, আর্কিটেক্ট, যাদেরকে সফটওয়্যার ডেভেলপাররা রিপোর্ট করবে, এবং সাপোজ প্রজেক্ট ম্যানেজমেন্ট টেক লিড তারা আমাকে রিপোর্ট করবে। তারপরে সো সেটাতে একটা ট্রানজিশনে ধরেন 100 পিপল পর্যন্ত কাভার হচ্ছে। তারপরে আস্তে, আস্তে ধরেন ওইটাতেও ম্যানেজ করা যাচ্ছিল না। তখন গ্র্যাজুয়ালি আমরা ফাংশনাল ম্যানেজার কনসেপ্ট ইন্ট্রোডিউস করলাম, যে টেকনোলজি এক্সপার্টাইজের উপর ভিত্তি করে একেকজন ফাংশনাল লিডার থাকবে, যাদেরকে আর্কিটেক্টরা আর কি রিপোর্ট করবে, বা টেক লিড প্রজেক্ট ম্যানেজাররা রিপোর্ট করবে, এবং সাপোজ তারা আমাকে রিপোর্ট করবে, এরকম ধরনের। তো তারপর সেটাতে মোটামুটি 300-400 পর্যন্ত এরকমে কাভার করি। তারপরে এখন আমরা যেমন অর্গানাইজেশনের লিডারশিপের স্ট্রাকচারটা এরকম করেছি যে আমরা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে কনভার্ট করেছি, যেখানে মাল্টিপল মানে এখন ধরেন ব্রেইন স্টেশন মাল্টিপল স্মল কোম্পানির মতো করে রান করে, যে আন্ডার 760 পিপল 9টা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আছে। সো প্রত্যেকটা ইউনিটের নিজস্ব সিইও আছে। তো এরকমভাবে আর কি গ্র্যাজুয়ালি আমরা আর কি গ্রো করেছি। এক্সেলেন্ট। তার মানে আপনি ইভলভ হয়েছেন ওভার দি লাস্ট 18 বছর, যদি জি, বলি যে আসলে আপনি শিখেছেন কিভাবে বিজনেসটা বিল্ড করতে হয়, জি, জি, তাই না? যেহেতু আপনি বুয়েট থেকে পড়াশোনা করে এসেছেন এবং ইমিডিয়েটলি আপনি কোম্পানি শুরু করেছেন, জি, জি, সেই জার্নিটা কেমন ছিল? যে যে হোয়াট ওয়ার্কস, হোয়াট ডাজন্ট ওয়ার্ক, জি, আপনি কিভাবে কাস্টমার পাবেন, নতুন কাস্টমার, জি, ডেলিভারিটা কিভাবে হবে? জি, একই সাথে আমাদের দেশে এই সমস্ত পিপুলদেরকে রিক্রুটমেন্ট করে, তাদেরকে ট্রেন করে, ওই যে রিকোয়ারমেন্টটাকে ট্রান্সলেট করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, জি, জি, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, তাই না? জি, আপনি কাস্টমারের সাথে কথা বলছেন, আপনি জানেন কাস্টমারের অ্যাকচুয়ালি কী রিকোয়ারমেন্ট, তাই না? জি, কাস্টমার কী চাই, জি, কোন কোয়ালিটি আপনি দিতে চান, সেটা জি, হলো আপনার একটা ভিশন, যে জি, আপনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার অফ দ্য কোম্পানি, আপনি এরকম একটা প্রোডাক্ট আপনি দিতে চান জি। আপনার ক্লায়েন্টকে। ওয়াজ ইট সো ইজি টু ট্রান্সলেট ইনটু ব্যাকএন্ডে যারা কাজ করবে তাদেরকে কিভাবে আপনি কনভিন্স করবেন, জি, তাদেরকে কিভাবে আপনি ডেভেলপ করবেন, এবং ওই কোয়ালিটি কিভাবে এনশিওর করবেন? জি, কেমন ছিল এই ওভারঅল, এই যে ওভারঅল এই ম্যানেজমেন্টটুকু? জি। সো এই ম্যানেজমেন্টটা আসলে সত্যি কথা বলতে অনেকখানি টায়ারিং ছিল। আচ্ছা। বেশ খানিকটা ডিফিকাল্ট ছিল। সো এই জায়গাগুলোতে যেটা যে মানে আমার একটা যেটা চ্যালেঞ্জ, যে আমি যেহেতু ফ্রেশ আউট অফ ইউনিভার্সিটি সফটওয়্যার কোম্পানি শুরু করেছি। তো আমি কোনো বড় কোম্পানিতে কখনো কাজ করি নাই। সো না করার ফলে একটা বড় কোম্পানি কীভাবে করে চালাতে হয়, এই টোটাল ব্যাপারটা আমি জানতাম না। পরে 2008-9 দিকে আমি এমবিএ করি। এমবিএ শুরু করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। তো এমবিএ মানে ইএমবিএ করতাম, ইভিনিং এমবিএ। সো এমবিএ থেকে কিছু জিনিসপত্র শিখেছি যেটা আমার ভালো কাজে লাগছে, যে সাপোজ মার্কেটিং এর বিভিন্ন চিন্তা। যেমন ধরেন
এমবিএতে আমি মানে অনেকগুলো জিনিস শিখছি, অ্যাকাউন্টিং ফিন্যান্সের জিনিসপত্র শিখছি, মানে বিভিন্ন খুব ইন্টারেস্টিং জিনিসপত্র আমার কাছে লাগছে, বিকজ ওখানে যে স্টোরিগুলো থাকতো সেখান থেকে। বাট কয়েকটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস আমি বলতে পারি যেটা শিখছি, মানে আই হ্যাড নো আইডিয়া, এবং অনেকেরই মিসকনসেপশন থাকে। একটা হচ্ছে কি যে একটা থিওরি আছে যে হাইজিন ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টর অ্যাজ ইন পিপল মনে করে যে মানুষজন শুধু বেতনের জন্য কাজ করে, বেতন বেশি হলে মানুষ আরেকটা কোম্পানিতে চলে যায়। বাট এমবিএর থিওরি অনুযায়ী, বা মানে এমবিএতে পড়ছি, বা ইভেন মানে সাইকোলজির থিওরি অনুযায়ী, যে টাকাটা একটা হাইজিন ফ্যাক্টর, যে মানুষ যেই টাকাটা এক্সপেক্ট করে সেই টাকাটা যদি সে না পায় তখন সে বিরক্ত হয়। হ্যাঁ, মানে সাপোজ মোটিভেশন ফিল করে না, মোটিভেটেড থাকে না, বা না, মোটিভেশন আবার না, ডিফারেন্ট মোটিভেশন আবার ডিফারেন্ট। এটা হচ্ছে হলো গিয়ে যে বিরক্ত হওয়া। ধরেন হলো গিয়ে যে হাইজিন বললে আমাদের মাথায় কি আসে, যে টয়লেট, যে টয়লেট যদি পরিষ্কার থাকে তার মানে একটা হাইজেনিক টয়লেট আর কি, ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন যে টয়লেট যদি খুব সুন্দর হয়, তাহলে কি আপনি খুব হ্যাপি হয়ে যাবেন যে আরে আমার বাসায় না এত সুন্দর একটা টয়লেট আছে? ইট ডাজ নট মেক ইউ হ্যাপি। বাট হলো গিয়ে যে টয়লেট যদি অপরিষ্কার থাকে তখন আপনার বিরক্ত লাগে। সো স্যালারিটা হতে সেরকম, যেটা একটা বিরক্তিকর ফ্যাক্টর, যেটা যদি আপনার পছন্দ না হয় তখন আপনি বিরক্ত হবেন, বাট এটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর না। লোকজন এটাকে মনে করে যেটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর। সো এরকম বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস শিখছি। যেমন আরেকটা জিনিস ছিল থিওরি এক্স থিওরি ওয়াই ম্যানেজার, যে লিডারশিপের থিওরি, হ্যাঁ লিডারশিপের থিওরি, হ্যাঁ, যে সাপোজ কিছু ম্যানেজার মনে করে যে পিপলকে ম্যানেজ করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে। পিপলকে যদি ঠিক মতন করে আর কি সারাক্ষণ মনিটর না করা হয় তাহলে ভালো কাজ ডেলিভার করবে না। আর থিওরি ওয়াই ম্যানেজাররা বিলিভ করে যে পিপল ইন্ট্রিনজিকলি ভালো ডেলিভারি করতে চায়, ভালো কাজ করতে চায়, যদি না তার কোনো প্রবলেম থাকে, তো যদি না তার অবস্টাকল থাকে। সো লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার অবস্টাকলগুলো সরানো। সো আমি যেমন থিওরি ওয়াই কাইন্ড অফ ম্যানেজার আর কি। আমি মানে ইন্টারাপ্ট করা পছন্দ করি না, রাদার পিপল নিজেদের মতো করে ভালো কাজ করবে, তার যে সাপোর্ট দরকার সেই সাপোর্টটা আমি তৈরি করতে পারতেছি কিনা, এটা আমার কাজ। সো এরকম বিভিন্ন জিনিসপত্র আমি শিখছি যেগুলা আমাকে হেল্প করছে। তো তারপরে ধরেন এই জিনিসগুলো যখন আমি রিয়েলাইজ করা শুরু করলাম, তখন মানে বাংলাদেশে ধরেন অনেকের একটা কমপ্লেইন থাকে যে বাংলাদেশে পিপল বেশি দিন থাকে না কোম্পানিতে আর কি। সাপোজ আমাদেরও বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন হয় যে পিপল থাকতেছে না, চলে যেতে যাচ্ছে বা ইত্যাদি। তো এটা একটা রিয়েলাইজ করার ব্যাপার যে থাকতেছে যে না, মানে আমি যেমন আই ওয়াজ ভেরি ফরচুনেট, মানে আমি সবসময় বলি কি যে আলহামদুলিল্লাহ ব্রেইন স্টেশন চালায় আল্লাহ, আমি জাস্ট সামনে থাকি। তো জাস্ট প্রত্যেক দিন শো আপ করা, এটা হতেছে আমার দায়িত্ব আর কি, ঠিক আছে। কিন্তু মানে চালাচ্ছেন আল্লাহ। তো সেই জায়গাটা কি কারণে বললাম যে আমি ভেরি লাকি, যে আমি যখন পিপল ম্যানেজ করছিলাম, তো আমি একটা থিওরিতে বিলিভ করতাম যে যদি একজন পিপল আনরিজনেবলি চলে যায় তাহলে এটা ওই পার্সনের প্রবলেম, যে ওই পার্সনের মিস্টেক, আমার কোনো দোষ না, তার দোষ। যদি 2জন পার্সন চলে যায় তার মানে আমি কিছু একটা ভুল করতেছি। সো যেমন মানে এরকম হলো যে সফটওয়্যারে যেমন লোকজন কাজ করতেছে, তো তখন কিন্তু একটা ডোমেইন নলেজ তৈরি হওয়ার ব্যাপার তৈরি হয় আর কি। তো যদি কেউ কুইকলি চলে যায় তখন ক্লায়েন্ট অনেক বিরক্ত হয়। তো আমরা তখন একটা অ্যাগ্রিমেন্ট করলাম যে প্লিজ স্টে ফর 2 ইয়ার্স। হ্যাঁ, যে যদি না থাকো তাহলে কাস্টমারের তো খুব সমস্যা হয়। দেন পিপল সাপোজ মাঝে মাঝে থাকে না, হ্যাঁ, তো এগ্রিমেন্ট করার পরও থাকছে না আর কি। তো তখন খুব রাগ লাগতেছিল যে হ্যাঁ থাকতেছে না। তো তারপরে একজনের সাথে অনেক রাগারাগি করলাম, রাগারাগি করার পরে সে চলে গেল আর কি, ঠিক আছে। তো আমি খুব রাগ লাগতেছিল আর কি। তো পরে রিয়েলাইজ করলাম যে এটা তো আমার মিস্টেক, যদি কেউ না থাকে ইট ইজ মাই মিস্টেক। সো তারপর আমি চিন্তা করলাম যে কি প্রসেস তৈরি করা যায় যাতে পিপল থাকবে। সো এরপরে সাপোজ অ্যাগ্রিমেন্টের মধ্যে এরকম থাকলো যে যেতে হলে একটা লম্বা নোটিস পিরিয়ড
লাগবে আর কি, ঠিক আছে, যে সাপোজ 3 মাস সে নোটিশ দিতে হবে। তো তাহলে 3 মাসের নোটিশ হলে কি হবে, যে পিপল তাহলে কথা বলবে, মানে আমি চাই কি যে কারো যদি কোনো সমস্যা থাকে সে যাতে এসে আমাকে বলে যে ভাই আমার এই সমস্যাটা, তো তখন হয়তো আমি সমস্যাটা সমাধান করতে পারবো আর কি। তো যখন একটা 3 মাসের নোটিস পিরিয়ড থাকতেছে তখন পিপল এসে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই আমার এই সমস্যা, আমি চলে যেতে চাচ্ছি কারণ আমার এই সমস্যা হচ্ছে। তো তখন আমি দেখি যে আচ্ছা আমি এটা সলভ করতে পারবো কিনা, যদি সলভ করতে পারি তাহলে থেকে যাচ্ছে। এবং তখন অনেক সময় রিকোয়েস্ট করতে পারি, অনেক সময় একটু একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। তো তারপরে দেখা গেছে যে মানে এরকম যখন আমি চিন্তা করতেছি এবং এরকম যখন পিপলের জন্য রিয়েলি কেয়ার করতেছি, পিপলকে যখন রিয়েলি ভালোবাসতেছি, তারপরে দেখা গেছে কি যে পিপল আসলে থাকা শুরু করছে। মানে আমি বলতেছি না যে শুধু এটা করলেই থাকবে, আমি বলতেছি যে মেইন ফ্যাক্টরটা হইতেছে যে মাইন্ডসেটটা, আমার মাইন্ডসেটটা, যে আমার বলতে অ্যাজ এ লিডার আমাদের মাইন্ডসেটটা যে আচ্ছা হোয়াট ক্যান বি এ ডান সো দ্যাট এই প্রবলেমটা সলভ হয়। কারেক্ট। মানে আমরা যদি ওই টেন্ডেন্সিটা থেকে বের হয়ে আসতে পারি যে আচ্ছা এটা ওর প্রবলেম, রাইট, ওর দোষ, বাংলাদেশের মানুষ এরকম, এই কথা যদি চিন্তা করি তাহলে ভালো হয় না আর কি। রাদার যদি এরকম হয় যে আচ্ছা আমি কি করতে পারি। এটা যেটা রাইটলি আপনি বলেছেন, আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে আপনি পার্সোনালি নিজেও ওয়াই টাইপ অফ লিডার, আর এক্স টাইপ ইজ অ্যাকচুয়ালি আর্মি স্টাইল বা মিলিটারি স্টাইল, যে সবসময় পর্যবেক্ষণ করা, ইনস্ট্রাকশন দেওয়া এবং তাকে কাইন্ড অফ পানিশমেন্টও দেওয়া। বাট এই 18 বছরের উপরে আমাদের দেশের মানুষরা কি কারণে সবচেয়ে বেশি মোটিভেটেড হয়ে কাজ করে? হোয়াট আর দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর? আপনি বলছিলেন যে টাকা বা মানি ইজ এ হাইজিন ফ্যাক্টর, না হলে সে বিরক্ত হয়। অ্যাট দ্য সেম টাইম টাকা না পাইলেও কিন্তু মানুষ একটা ভালো অ্যামাউন্ট যখন আপনার কাছে কেন যাচ্ছে, ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফ্যাক্টর আপনার এখানে 50 পাচ্ছে, আরেক জায়গায় হয়তো সে 70,000 পেয়ে সে চলে যাচ্ছে। এটাও যেমন হয়, আবার অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি ক্ষেত্র তৈরি হয় বসের সাথে অ্যাকচুয়ালি রিলেশনশিপটা তার অ্যাকচুয়ালি ভালো না। এক্স্যাক্টলি। এখন কথা হলো যে কে কোনটা পিক করছে। আপনি ওয়াই টাইপ অফ লিডার, আপনি পিক করছেন যে হোয়াটস মাই ফল্ট, হোয়াট ইজ দ্য ইস্যু উইথ মি অ্যান্ড হাউ ক্যান আই সলভ ইট। কিন্তু আপনি এই 18 বছরে কি দেখলেন যে যারা অ্যাকচুয়ালি পিপল লিডার, যাদেরকে আপনি তৈরি করেছেন, তারা কোন পথে হাঁটে সাধারণ ক্ষেত্রে টু রান দি অর্গানাইজেশন, টু ম্যানেজ দেম? সো আমি যখন দেখি যে আমাদের অর্গানাইজেশনে যারা সাকসেসফুল লিডার, একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো গিয়েছে রিয়েলি কেয়ারিং ফর দ্য পিপল মোর দেন এনিথিং। মানে সব কিছুর উপরে কেয়ারিং ফর দ্য পিপল। এবং আরেকটা হচ্ছে যে ভালো কাজ, যে সাপোজ একজন লিডার যখন সে নিজে হার্ডওয়ার্কিং হয়, সে নিজে খুব ভালো কাজ ডেলিভারি করে এবং অ্যাপ্রিসিয়েট করে কাজটা, ভালো কাজ হলে ভালো কাজটা বুঝে। পিপল আসলে আপনি তো দেখছেন একটা বই আর কি, যে ড্রাইভ, ড্যানিয়েল পিঙ্ক। তো ওখানে যেমন একটা জিনিস বলছে যে মোটিভেশন আসে হচ্ছে এএমপি, যে অটোনমি, মাস্টারি, পারপাস। যে আমার অটোনমি থাকতে হবে, আমার ফ্রিডম থাকতে হবে, মাস্টারি থাকতে হবে, যে আমি কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাইতেছি, এবং পারপাস থাকতে হবে। সো ওই জায়গাটাতে যেই লিডাররা আসলে তারা পিপলকে অটোনমি দিতেছে, তারা মাস্টারি তৈরি করতেছে। মাস্টারি বলতে চেয়ে আমি কন্টিনিউয়াসলি আরও ভালো কাজ করতেছি, আমি কন্টিনিউয়াসলি ইন্টারেস্টিং কাজ করতেছি। সো সেই জায়গাগুলোতে অটোমেটিক্যালি মানে পিপল খুব ভালোভাবে মোটিভেটেডভাবে থাকতেছে এবং লং টাইম থাকতেছে, ভালো ডেলিভারি হতেছে। ইভেন এরকমও হতেছে, মানে আমি একটা জিনিস বলি কি, যে আমাদের যেমন এরকম একটা, আমরা যেমন আমাদের অর্গানাইজেশনকে মানে যখন আস্তে আস্তে কোম্পানি বড় হতে থাকলো, আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোম্পানি যখনই মানে সবচেয়ে ভালো হয় যদি শুরুতেই ডিফাইন করা যায় যে আমার কোম্পানির ভ্যালুটা কী, ভ্যালুসগুলো কি, আমার কালচার কি। বিকজ কালচার এবং ভ্যালুসের মাধ্যমে একটা অ্যালাইনমেন্ট তৈরি করা যায় সব কাজে, যাতে সবাই ওই ডিরেকশনে ওই অ্যালাইনমেন্টে কাজ করতে পারে। তো আমাদের যেমন একটা ভ্যালুস, নাম্বার 1 ভ্যালুস হচ্ছে ওনারশিপ। ওনারশিপের আন্ডারে একটা হচ্ছে যে আপনার
এমপ্লয়ি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, হুম। যে আমাদের একজন লিডার সে যাতে এমপ্লয়ির সাকসেস এবং হ্যাপিনেসের জন্য চিন্তা করে। হুম। সো এমপ্লয়ির সাকসেস অ্যান্ড হ্যাপিনেস বলতে কীরকম, যে আমি এই পার্সনটাকে যদি ভালো কাজের সুযোগ দেই, আমি যদি তার কাছ থেকে ভালো কাজ ডিমান্ড করি, আমি যদি তাকে হাই পারফরমেন্সের জন্য মোটিভেট করি, হাই পারফরমেন্স যদি তার কাছ থেকে এক্সপেক্ট করি, কোচ করি, তাহলেই তার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস হচ্ছে। হুম। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। হুম। আমি কিন্তু বলতেছি না শুধু সাকসেস, আমি কিন্তু বলতেছি না শুধু হ্যাপিনেস। এটা Right. খুব কেয়ারফুলি সিলেক্ট করা। তার কারণ হচ্ছে কি, যে আমি যদি শুধু সাকসেস বলি, একটা পার্সন শুধু সাকসেসফুল হবে কি, যে সে অনেক বেশি টাকা বেতন পাবে এবং প্রচণ্ড হার্ডওয়ার্ক করবে। অ্যান্ড প্রচণ্ড হার্ডওয়ার্ক যদি করে, একটা হার্ডওয়ার্কের থ্রেশহোল্ড আছে, এর থেকে বেশি হার্ডওয়ার্ক করলে কিন্তু পিপল বার্ন আউট হয়ে যাবে, প্রোডাক্টিভিটি কমতে শুরু করে, প্রোডাক্টিভিটি কমতে শুরু হ্যাঁ। করবে। তো এই কারণে তার হ্যাপিনেসটাও দেখতে হবে। আবার শুধু হ্যাপিনেস যদি, আচ্ছা ঠিক আছে সারাদিন নেটফ্লিক্স দেখি, শুধু হ্যাপি থাকবো, তাহলে তো আমি সাকসেসফুল হব না। সো সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, এটার একটা ব্যালেন্স যাতে লিডার মেনটেন করে। আর আরেকটা পার্ট হচ্ছে কাস্টমার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আমি কাস্টমারের জন্য কেয়ার করব, যে কিভাবে করে কাস্টমার সাকসেসফুল হবে এবং কাস্টমার হ্যাপি থাকবে। শুধু সাকসেস না, যে আমি বুঝতেছি যে কাস্টমারের এই জিনিসটা বানানো দরকার, আমি তাকে বলবো যে এই জিনিসটা বানানো দরকার, অ্যান্ড কাস্টমার হয়তো ওই জিনিসটা শুনতেছে না, তখন কাস্টমার যেটা চাচ্ছে তখন সেই জিনিসটা বানায় দেওয়া, কিন্তু তাকে সাজেস্ট করা যে আচ্ছা এইটা বানাইলে মনে হয় তো আপনার জন্য ভালো হবে। সো একজন লিডার যাতে এরকমভাবে চিন্তা করে, তো ওইটা একটা পার্ট। বাট এমপ্লয়ি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, সো আমি যেটা দেখছি যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যারা লিডার তারা সবাই যার যার ক্ষেত্রে এক্সপার্ট। এই এক্সপার্টাই একজন এক্সপার্ট পারসন যখন আমার লিডার হবে, তখন আমি তার সাথে কাজ করতে মোটিভেটেড হব। তো এখন এই এক্সপার্টাইজটা আসবে কোত্থেকে? একটা থাকতেছে হলো গিয়ে যা ট্যালেন্ট, একটা থাকতেছে হলো গিয়ে নলেজ, একটা থাকতেছে এক্সপিরিয়েন্স। সো নলেজের জন্য এই যে সাপোজ বই পড়া, বিভিন্ন ট্রেনিং করা, হ্যাঁ। সো আপনার সাথে আজকে পরিচয় হলো, আমার ইচ্ছা আছে যে সামনে আপনার কাছ থেকে ট্রেনিং নেওয়া। আমরা যেমন আমাদের অর্গানাইজেশনে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক ট্রেনারদের মাধ্যমে ট্রেনিং করি, লিডারশিপ ট্রেনিং, টেকনোলজিক্যাল ট্রেনিং। আমরা যেমন আমাদের যেমন একজন কোচ আছে মনোজ চুগানি, উনি যেমন আপনার ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, বাট হংকংয়ে আর কি, হংকং বেসড। তো উনি যেমন আমাদেরকে যে অর্গানাইজেশনাল এক্সেলেন্সের দিকে, অর্গানাইজেশন সাকসেসের দিকে নিয়ে যাওয়া, সেটার একটা প্রসেস উনি ফলো করেন, স্কেলিং আপ। ওই স্কেলিং আপ প্রসেসটা আমরা করি। সো এরকম ধরনের কন্টিনিউয়াস কোচিং অ্যান্ড ডিরেকশন, পারপাসটা থাকা, ওই ডিরেকশনে কাজ করা, এটার মাধ্যমে আসলে মোটিভেশন এবং এনগেজমেন্টটা আসে, যার ফলে আমাদের কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিটেনশন রেট। আমাদের রিটেনশন রেট মানে অ্যারাউন্ড 10%-এর কাছাকাছি আর কি। তো এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু 10%-এর কাছাকাছি ইজ ম্যাসিভ। ট্রু। দ্যাট সেইড, আমি যদি বলি যে সবসময় আমরা সবাইকে রাখতে পারি এরকম না আর কি। আমাদের ধরেন প্রায় 4%-এর মতন পিপল এরকম হয় যে হায়ার স্যালারির জন্য অন্য কোম্পানিতে চলে যায় আর কি। বিকজ স্যালারির জিনিস কিন্তু আপনি সবসময় কন্ট্রোল করতে পারবেন না, বিকজ মার্কেটে যখন একটা নতুন কোম্পানি আসবে, সে বেশি টাকা বেতন সে দিতে বাধ্য হবে একটা পিপল ভালো ট্যালেন্ট নেওয়ার জন্য, এক্সপেরিয়েন্সড লোক নেবার জন্য, এক্সপেরিয়েন্স পিপল নেওয়ার জন্য। আবার কিছু কোম্পানি থাকবে যে যারা বিদেশি কোম্পানি, তারা হয়তো বা আরও বেশি বেতন দিতে পারবে, কিন্তু তারা হয়তো বা আরও লিডারশিপ গ্রোথ দিতে পারবে না। তো আমরা এরকম ব্যালেন্স করে করি। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস করি, মানে স্যালারির ব্যাপারটা ইগনোর করলে কখনোই হবে না আর কি। তো এই কারণে আমরা যেমন প্রত্যেক 2-3 বছর পর পর আমরা স্যালারি অ্যাডজাস্ট করি। আমরা মার্কেটের স্যালারি স্টাডি করি যে স্যালারিটা কত। আমরা আবার একটা স্যালারির ক্ষেত্রে একটা জিনিস ফলো করি, যে আমাদের স্যালারি যাতে টপ 85%-এর উপরে থাকে, কিন্তু হায়েস্ট স্যালারি না। তার কারণ হচ্ছে কি, যে হায়েস্ট স্যালারিটা অর্গানাইজেশনের জন্য ইফিশিয়েন্ট হয় না। আমরা তো চাই কি অনেক বড় একটা সাকসেসফুল অর্গানাইজেশন তৈরি করতে, সো হাই স্যালারিটা হয় না। আরেকটা ফ্যাক্টর হতেছে কি, হাই স্যালারি হলে সাপোজ কোনো কারণে, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু একটা কালচার আছে, একটা স্টাইল আছে। কারেক্ট। তো এই কালচার, এই স্টাইল যদি আমার ভালো না লাগে, তাহলে হাই স্যালারি হলে আমি আনহ্যাপি হয়ে রয়ে যাব। ট্রু।
সো আমরা এটা চাই না আর কি। ওটা একটা অ্যাটাচমেন্ট ফ্যাক্টর বা মোটিভেশনাল ফ্যাক্টর হয় তার জন্য যে সো আমাদের যারা দেখা যায় যে এই জায়গাটাতে হ্যাপি, এরকম অনেক হাইলি ট্যালেন্টেড পিপল আমাদের সাথে, আমাদের ধরেন আমরা যেমন এই জানুয়ারি মাসে আমরা আমাদের কোম্পানির 93 জনকে আমাদের কোম্পানির শেয়ার দিছি, প্রফিট না, কিন্তু প্রফিট কিন্তু আমরা গত 5 বছর ধরেই প্রত্যেক বছর আমরা পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে দিয়ে আসতেছি। 5% প্রফিট আমরা এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করি, বাট আমি বলতেছি যে একেবারে কোম্পানির মালিকানা দিয়েছি। হ্যাঁ, মানে সে কিন্তু এই শেয়ার সে যে কাউকে বিক্রি করতে পারবে এরকম ধরনের। সো এই যে 93 জনকে শেয়ার দিয়েছি, কাদেরকে দিয়েছি? যারা 5 বছরের বেশি সময় ধরে আমাদের কোম্পানিতে আছে। এই 93 জনের মধ্যে আপনার প্রায় 70 পিপল কিন্তু টেকনোলজি লিডার্স। তো মানে 5 বছরের উপরে কোম্পানিতে টেকনোলজি পিপল থাকে, ঠিক আছে, এবং সেটাও 70+, দ্যাট ইজ হিউজ। হ্যাঁ, সো এখন এই জিনিসটা, সো আমরা যেটা দেখি সেটা হলো গিয়েছে আমাদের এরকম টেকনোলজি পিপল আছে যারা ইভেন 40-50 হাজার টাকা বেশি বেতনের অফার রিজেক্ট করে কোম্পানিতে রয়ে যায়, বিকজ তারা কোম্পানির পারপাজে বিলিভ করে, বিকজ তারা কোম্পানির কালচার, কোম্পানির স্টাইল, কোম্পানির এই যে একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাতে বিলিভ করে। মানে তারা কোম্পানিকে ভালোবাসে, এটা যেটা আপনি বলছিলেন যে ওনারশিপ, কোম্পানিকে তারা ওন করে এবং তারা হ্যাপি to work for this organization. Even if it is to some extent অন্য জায়গার চেয়ে তারা একটু কম মানে বেতন পাচ্ছে, মানে কারো ক্ষেত্রে এরকম হচ্ছে, কিন্তু আমরা সবসময় কিন্তু স্যালারি অ্যাডজাস্ট করতে থাকি। আপনি 85% আপনি বলছেন যে টপ অফ দি মার্কেটে আপনি দিচ্ছেন, which itself a very significant thing. আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমি যেটা লাস্ট 24 years দেখলাম যে টু ওয়ার্ক ফর মাল্টিন্যাশনাল কোম্পানি, টু কারেন্টলি লাস্ট 7 years আমি কোচিং ট্রেনিং দিচ্ছি, যে পিপুলের মাইন্ডসেটটা একটা অনেক সবচেয়ে বড় ইস্যু আমার দৃষ্টিকোণ থেকে দেখা গিয়েছে। যে অনেক পিপুল কিন্তু স্কিলড আমাদের দেশে, তাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে, তার ভালো রেজাল্ট আছে, কিন্তু সে কিন্তু ট্রান্সলেট করতে পারছে না তার এই ভালো রেজাল্ট এবং ভালো গ্রেডটাকে টু দি ওয়ার্ক। যে আপনার কাজের ক্ষেত্রে তো দরকার তার প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স, এবং তখন দেখা যাচ্ছে যে না, তার মানসিকতা হলো যে না, এটা তো আমার কাজ না, এটা তো আমার দায়িত্ব না, এটা তো আমাকে বলা হয় নাই, কেন আমি এটা দেখব, এটা তো ওই টিমের কাজ। যে কারণে আমার দৃষ্টিকোণ থেকে যেটা দেখি যে এই যে থিঙ্কিং পকেট ওয়াইজ, যে আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করেছেন এই ব্যাপারগুলা, যেহেতু মোর অফ ইউর পিপল কামিং ফ্রম টেক ব্যাকগ্রাউন্ড, আমি ধরে নিচ্ছি তাদের রেজাল্ট ভালো, তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার অ্যানালিসিস কি বলে? এটা একটা খুব ভালো কথা বলছেন, আসলে এটা একটা খুব ভালো কথা বলছেন। সোফার যেটা হয়েছে যে আমাদের অর্গানাইজেশনে পিপল গ্রো করছে, যে আমাদের যে এত লিডার তৈরি হয়েছে, এই জিনিসগুলো ইট ওয়াজ মোর সিঙ্ক অর সুইম স্টাইলে, ঠিক আছে, যে পিপলের এক্সপেরিয়েন্স হয়েছে, তো তারপরে পিপল গ্র্যাজুয়ালি লিডার হয়েছে। সাপোজ আমিও যেভাবে করে হয়েছি, যে এক্সপেরিয়েন্স হয়েছে, সো তখন আমি সাপোজ প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি, কিছু থাকতেছে হলো গিয়েছে হার্ড স্কিল ট্রেনিং। যেমন ধরেন সাপোজ আমি যেমন পিএমপি সার্টিফাইড, সো পিএমপির আমি ট্রেনিং করছি মাল্টিপল টাইমস, এবং তার ফলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু নলেজ তৈরি হয়েছে, যে নলেজগুলো ম্যানেজমেন্টের জন্য দরকার। বাট আমার কাছে মনে হয় যে আমি পরে যেটা রিয়েলাইজ করছি যে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে পিপলের আসলে মাইন্ডসেটেরও গ্রো করার জায়গা আছে, যেই জায়গাগুলো আসলে তৈরি করতে হবে। তো এই জায়গাটাতে যেমন আমি আপনার কাছ থেকেও জানতে চাবো যে হোয়াট ক্যান বি ডান, ঠিক আছে, বিকজ সিঙ্ক অর সুইম স্টাইলে পিপল কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে শিখতেছে যে আমাকে ভালো মানুষ হতে হবে, আমাকে অন্যদের জন্য কেয়ার করতে হবে, ঠিক আছে, আমার হাই এমপ্যাথি লাগবে, হাই এমপ্যাথি ছাড়া আমি টিমে কাজ করতে পারবো না, আমার ইগো থাকলে আমি ভালোভাবে শিখতে পারবো না। এই জিনিসগুলো পিপল কিন্তু ন্যাচারালি ওয়ার্ক এনভায়রনমেন্টের থেকে শিখে।
এই জিনিসগুলো ওয়ার্ক এনভায়রনমেন্টে থেকে যেমন শিখে, তার সাথে সাথে যদি এগুলো ট্রেনিং এবং কোচিং থাকে তাহলে খুব ভালো হয়। আপনি বলার আগে, আজকে আপনি এই মুহূর্তে বলার আগে আমার এই জিনিসটা আমি ভুলেই গেছিলাম, ইভেন আমি খেয়ালও করি নাই। যেমন ধরেন আমার একটা মানে গ্রোয়িং আপ আমি যেমন একজনকে ফলো করতাম, জোয়েল স্পুলস্কি, যা জোয়েল অন সফট নামে তার একটা ব্লগ ছিল। তার তার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট আমরা সবাই নাম জানি, স্ট্যাক ওভারফ্লো। জোয়েল স্পুলস্কি যেমন মানে উনি খুবই বিখ্যাত পারসন, বাট যদিও এখনকার পিপল খুব বেশি একটা হয়তো বা নাম জানেন না। জোয়েল স্পুলস্কি ছিলেন আপনার মাইক্রোসফট এক্সেলের হেড, যিনি যখন মাইক্রোসফটে ছিলেন। পরে উনি এই যে ওনার কোম্পানি স্টার্ট করলেন, ফকট্রিক সফটওয়্যার সম্ভবত ওনার কোম্পানির নাম। উনাকে যেমন আমি অনেক ফলো করতাম আর কি। পরে আরও বিভিন্ন বিখ্যাত প্রোডাক্ট করছে, ট্রেলো যেমন ওনার বানানো, তারপরে আপনার স্ট্যাক ওভারফ্লো ওনার বানানো। তো উনি যেমন বলতেন যে ওনার কোম্পানিতে কেউ জয়েন করলে প্রথম বছর সবার জন্য একটা বই পড়া বাধ্যতামূলক। সেটা হলো গিয়েছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ডেল কার্নেগি। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে উনি বলার আগে পর্যন্ত এগুলো হইতেছে কি সেলফ হেল্প বই, এগুলো কি একটু মানে আছে না, মানে হ্যাঁ কি দরকার, একটু ইরি ধরনের ইয়া। বাট মানে দ্য সফটওয়্যার গড আমার কাছে মনে হয় যে হি সেইড যে প্রথম বছর সবার এই বইটা পড়তে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যান্ডেটরি। হ্যাঁ, তো এখন আমি তো ভুলে গেছিলাম আপনি বলার আগে, এই জিনিসটা আমাদেরও আসলে সবার শেখা দরকার। যদিও একটু ইরি শোনায়, ঠিক আছে, বাট এটা খুবই হেল্পফুল। আমার যেমন একটা জিনিস খুব মনে আছে এই বইটার আর কি। প্রথম স্টোরিটা ছিল যে সে মানে এমন ভয়ঙ্কর খুনি যে সে জাস্ট মন ইচ্ছা করতেছে খুন করে ফেলতেছে, এরকম। যে সাপোজ সে হয়তো বা গাড়ি ড্রাইভ করতেছে, ট্রাফিক পুলিশ তাকে থামাইছে, ট্রাফিক পুলিশের উপরে বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে গুলি করে দিয়েছে, এইরকম ভয়ঙ্কর খুনি। এবং তাকে যখন পুলিশ ধরলো, তাকে যখন এক্সিকিউট করা হচ্ছে, তখন সে বলতেছে যে আমি মানুষজনকে এত ভালোবাসি এবং আমি এত ভালো কাজ করি, এরকম ধরনের, যে আমি কখনো কাউকে হার্ট করি নাই বা এরকম কিছু একটা। সো পিপল কিন্তু বাইবর্ন তারা ভালো থাকতে চায় বা ভালো থাকে। সো মানে উনি যেই কনটেক্সটটা তৈরি করার চেষ্টা করতেছেন যে এভরিবডি থিংকস অফ হিমসেলফ অ্যাজ এ গুড পারসন। সো মানে উনি এমপ্যাথি ব্যাপারটা এভাবে করে, ভ্যালিড পয়েন্ট আছে। হ্যাঁ, ইভেন দো সে কিলার ছিল, আর কি। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল যে তোমার দরকার না হলেও একটা জিনিস যদি তোমার ভালো লাগে, তখন একটা পার্সনরে বলো যে ভালো লাগছে। সাপোজ কেউ হয়তো বা সিএনজিতে চলতেছে এবং সিএনজিটা খুব ফাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আসছে, আমার মিটিংটাতে খুব হয়তো বা হেল্প হয়েছে। আমি হয়তো বা তাকে বললাম যে ভাই আপনি ভিতরে রাস্তাঘাট এত সুন্দর চিনেন, যার জন্য আমি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। এখন এই যে একটা ভালো কথা তাকে বললাম, আমার নিজের মনের মধ্যে ভালো লাগবে এবং তারও সারাটা দিন হয়তো বা ভালো লাগবে, ঠিক আছে। বাট এই জিনিসটা আমরা কোনো চিন্তা করি না। তো কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে যে এই জিনিসটার উপরে কি আপনারা কোনো ট্রেনিং দেন? মানে সাপোজ মানে আমরা যেমন লিডারশিপ ট্রেনিং থাকে যে আচ্ছা এই পার্সনটা ফিউচার লিডার হবে, কিভাবে করে অন্য পিপলকে ম্যানেজ করবে, বাট ম্যানেজ সেলফের উপরে আসলে একটা ট্রেনিং দরকার। আপনারা কি এরকম ট্রেনিং দেন? খুবই চমৎকার। অবশ্যই ট্রেনিং দেই এবং সারা দুনিয়াতেই ট্রেনিং আছে। হ্যাঁ, টপ অফ দি লিডারশিপ অর্গানাইজেশন। দেখুন আপনি যে কথাটা বললেন যে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি একটা লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন যে একটা বই ম্যান্ডেটরি, এটা টেক কোম্পানি, আর বললেন যে আপনি যে কাজটা করেন যে একজন মানুষ একটা সিএনজিতে এসছে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করা। জি, আমি এটাকে একটা মডেলে ফেলি। জি, আচ্ছা আচ্ছা। মডেলটা হলো যে সিম্পল 3টা ওয়ার্ডের সমানে VAK। আচ্ছা, V ফর ভিজুয়াল, জি, A ফর অডিটরি, জি, K ফর ক্যানেস্থেটিক। ওকে। হ্যাঁ, ভিজুয়াল মানে যে অ্যাকচুয়ালি দেখতে পছন্দ করে, ভিজুয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখবেন আপনার কর্মক্ষেত্রে অনেক মানুষ আছে যে অ্যাকচুয়ালি দেখাইলে সে বুঝে। জি, ফর এন এক্সাম্পল, আপনি যদি মোবাইল কিনতে যান, হ্যাঁ, এখন আপনি যদি ভিজুয়াল পার্সন হন, অর্থাৎ আপনার ক্যাটাগরি যদি হয় ভিজুয়াল, অর্থাৎ আপনি ভিজুয়াল ইনফ্লুয়েন্সড,
যতই ওই ব্যক্তি মুখে বলুক না কেন জি মোবাইল বা এখানে দেখা যাচ্ছে যে এই মোমবাতি, জি যতক্ষণ পর্যন্ত মোমবাতির ফিচার আপনাকে বলছে আপনি কোনো কিছুতে কনভিন্স না, যেই আপনাকে দেখালো দিস ইজ এ ওকে গট দ্য পয়েন্ট, হ্যাঁ 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 ইনস্ট্যান্টলি আপনি এটা সম্পর্কে একটা পিকচার ড্র করলেন, আপনি জি, বুঝে জি। গেলেন এটা বিউটি কি, এটার অ্যারোমা কি, এবং এটার কতটুকু ওয়েট। তার মানে আপনি অ্যাকচুয়ালি অডিটরি পার্সন না, আপনি Right. ভিজুয়াল। এখন Right. আমি যদি সারাদিন বক বক করি, হুইচ ইজ অডিটরি, ওই আমার জি, জি। মডেলের জি মানে অডিটরি, আমি যদি সারাক্ষণ অডিও দিই, মুখে কথা বলি, হ্যাঁ তাহলে হ্যাঁ, কিন্তু এই মানুষটার সাথে আমি কোনোদিনও কানেক্ট করতে পারবো কি? হ্যাঁ। জি জি না আমার প্রতি আপনার কোয়েশ্চেন, জি রাইট? জি তার মানে আমরা কিন্তু পারবো না। আচ্ছা আমাকে যে লিডার জানতে হবে জি কে অ্যাকচুয়ালি Visual and ভিজুয়াল, কে একটা অডিটরি। অডিটরি জি যে জি, অডিটরি তাকে থ্যাংক ইউ, জি রাইট, তাকে জি। গুড জব। এখন যে অডিটরি তাকে দেখাচ্ছি এরকম মানে অ্যাপ্রিসিয়েট করছি, তাকে আমি পিঠে গিয়ে পিঠ চাপড়ে দিচ্ছি, তাহলে হবে না তাহলে কি হবে? ট্রু 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 সে কিন্তু কাইনেস্থেটিক, তার মানে তাকে ফিলিং, আমাকে কেউ একটু টাচ করলো, হ্যান্ডশেক করলো, জি জি আপনার জি হয় না অনেক অনেক কলিগ আছে যাকে আপনি যদি একটু হ্যান্ডশেক করেন, একটু পিঠে একটু চাপড়ে দিলেন হালকা করে, জি জি সে এত খুশি হবে জি রাদার দ্যান থ্যাংক ইউ গুড জব। ও তো জি। শুনলই না, জি, বাট আপনি জি। তাকে হয়তো 5,000 টাকা বোনাস দিলেন, কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করলেন না, তাকে একটা হাগ করলে, তাকে একটা রুমে ডেকে একটা হ্যান্ডশেক করে একটা চা কফি খাওয়াইলেন, জি জি এইটা প্রবাবলি 10,000 টাকার চেয়ে তার চেয়ে বেশি ইনসেন্টিভ, ভ্যালু, মোটিভেটিং ফ্যাক্টর। আচ্ছা ইউ আচ্ছা সি, সো আপনি বলতেছেন যে কিছু পিপল হয় ভিজুয়াল, কিছু পিপল হয় অডিটরি, কিছু পিপল হয় কিনেস্থেটিক, ফিলিং ওরিয়েন্টেড, কাইনেস্থেটিক ফিলিং ওরিয়েন্টেড। এই তিনটার বাইরে কেউ নাই, ওকে 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 ইন্টারেস্টিং এই তিনটার বাইরে ইভেন্চুয়ালি কেউ নাই। জি তার মানে আপনাকে বুঝতে হবে কে কোন ক্যাটাগরির। আপনি এটা বলার পরে আমি রিয়েলাইজ করলাম এই জিনিসটা আমি আরেকটা বইয়ে পাইছিলাম, কাইনেস্থেটিকের ব্যাপারটা না, কিন্তু ভিজুয়াল অডিটরি, যে এটা হচ্ছে হলো গিয়ে পিটার ড্রাকার ম্যানেজমেন্ট গুরু, হি ইজ জি এ জি ম্যানেজমেন্ট জি গুরু। পিটার ড্রাকার হ্যাঁ। সো ইফেক্টিভ এক্সিকিউটিভ সম্ভবত এই বইটাতে বলতেছিল যে কিছু পিপল রিড করতে পারে ভালো, ঠিক আছে, সে রিড করলে আর কি কানেক্ট করতে পারে বেটার, কিছু পিপল শুনলে কানেক্ট করতে পারে বেটার, এক্স্যাক্টলি, অডিটরি। এবং সে হ্যাঁ। বলতেছিল যে একজন জেনারেলের কথা এক্সাম্পল দিতেছিল, দুজন জেনারেলের কথা এক্সাম্পল দিতেছিল, একজন সম্ভবত উইনস্টন চার্চিলের এক্সাম্পল দিতেছিল, আরেকজন জানি কি আমার মনে নেই, মানে ওরকম পরিচিত না। সো সে বলতেছিল যে যে পরে তাকে হলো গিয়েছে পুরো জিনিসটা লেখা যদি তাকে দেওয়া হয় তাহলে সে বেটার করতে পারে, এবং যে অডিটরি তাকে যদি পুরো জিনিসটা মুখে বলা হয় তাহলে সে বেটার করতে পারে, রাইট। সো সেই জায়গাটা থেকে আপনি বলার পরে আমার মনে হলো যে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন ফর এভরিবাডি, যে এভরিবাডি হ্যাজ টু রিয়েলাইজ যে আমি যখন আরেকটা পার্সনের সাথে কমিউনিকেট করতেছি, এই পার্সনটা ভিজুয়াল হইতে পারে, এই পার্সনটা অডিটরি হইতে পারে, সো আমাকে দুইটা ওয়েতেই কমিউনিকেট করতে হবে। সো আমি যদি এরকম চিন্তা করি যে আমি একটা প্রেজেন্টেশন বানাবো, কমিউনিকেশন করার জন্য আমি একটা প্রেজেন্টেশন বানাবো, এবং সেই প্রেজেন্টেশনটা আমি ভার্বালিও প্রেজেন্ট করব, তো দ্যাট ওয়ে কি হবে যে সাপোজ আমি হয়তো বা 7 জনের সাথে কমিউনিকেট করতেছি, আমি হয়তো বা 20 জনের সাথে কমিউনিকেট করতেছি, ভিজুয়ালও থাকতেছে, সো যারা ভিজুয়াল তারাও কানেক্ট করতে পারতেছে, এবং যারা অডিটরি তারাও কানেক্ট করতে পারতেছে, বোথ অডিয়েন্স ইজ সার্ভড। শুধু যদি ভিজুয়াল আমি শুধু প্রেজেন্টেশন দিতেছি বাট ভালো বলতেছি না, আচ্ছা ঠিক আছে লেখা আছে তো দেখা নেক, অথবা শুধু মুখে বলতেছি বাট কোনো কিছু দেখাচ্ছি না, দুইটা জিনিসই আর কি পোটেনশিয়ালি ইউ উড বি লিভিং সাম পিপল আউট। একদম, তার মানে আপনি অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারবেন না আপনার টিম মেম্বারের সাথে। তো লিডারশিপ টিমে কিন্তু সবার জন্য খুব এসেনশিয়াল, জি জি, যে আমার টিমে বা বিয়ন্ড দ্য টিম কাকে আমি কিভাবে কনভিন্স করব। হ্যাঁ, আর কাইনেস্থেটিকের ক্ষেত্রে এটা ব্যাপারে আমি মানে এমনি লিডারশিপেও এরকম পাইনি, কিন্তু আমি পাইছি হলো গিয়েছে ওই যে 5 লাভ ল্যাঙ্গুয়েজ, ভদ্রলোকের নাম আমার মনে নাই আর কি, তো ওইখানে যেমন ছিল, বাট ওইটা লিডারশিপ বই পড়ি নাই, বা ওইটার 3টা বই আছে, একটা রোমান্টিক, একটা লিডারশিপ, একটা কিডসের জন্য, বাট ও বাকি 2টা পড়া হয়নি, মেইনলি রোমান্টিকটা পড়া হয়েছিল। তো সেখানে যেমন বলতেছিল যে ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আর কি যে সাপোজ কিছু পিপলের ক্ষেত্রে কানেক্ট, যে সাপোজ আমি ফিজিক্যালি
টাচ করতেছি, মানে নট নেসেসারিলি সে ইন্টিমেটলি, বাট আমি সাপোজ হ্যান্ডশেক করা, একটা হাগ করা, যেমন আপনি অ্যাপ্রিসিয়েট করা। তো আবার সে কিন্তু ওয়ার্ক প্লেসে এখন তো আবার জিনিসপত্র কমপ্লেক্স হয়ে গেছে। আগে তো ছিল কি যে অফকোর্স আমি কাইনেস্থেটিক কখনো আমি অন্য জেন্ডারের সাথে কাইনেস্থেটিক ওয়েতে কানেক্ট করতে পারবো না আর কি, ঠিক আছে? একজন ফিমেল কখনো একজন মেলকে টাচ করবে না, বা একজন মেল কখনো একজন ফিমেলকে টাচ করবে না। আমাদের কালচারে সেটা পারমিট করছে না, কালচারে সেটা পারমিট করতেছে না। বাট হলো গিয়েছে এখন তো ধরেন জিনিসপত্র আরো কমপ্লেক্স হয়ে গেছে ডিউ টু ট্রান্সজেন্ডার, যে আপনি তো জানেন না যে ওই পার্সনটার সাথে আপনি টাচ করতেছেন, এখন সেই পার্সনটা মাইন্ড করতে পারে, ঠিক আছে? বিকজ মানে আপনার ভ্যালুস হয়তো বা থাকতে পারে যে হি ইজ এ মেল, আই এম এ মেল, ঠিক আছে? বাট হ্যান্ডশেক করা কিন্তু হ্যান্ডশেক করা ইজ ফাইন আর কি, প্যাটিং অন জাস্ট লাইক দিস, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সব কালচারেই সাধারণত আর কি। বাট এটাতেও আমি জানি না, এখন আমি কারো কাছে কমপ্লেইন শুনি যে সে ধরেন মানে পছন্দ করে না, সে পছন্দ করে না, তাহলে সেক্ষেত্রে সাথে অডিটরি, হ্যাঁ। সো সেক্ষেত্রে কাইনেস্থেটিকের ব্যাপারে মানে আমি জানি না যে এটা কিভাবে করে আর কি সেফলি করা যায়। এটা খুবই ডেফিনেটলি, এটা হলো যে যে কিছু মানুষ আছে যে তাকে আপনি সারাদিন যতই আপনি দেখান বা বলেন বা রিওয়ার্ড দেন, সে অ্যাকচুয়ালি মুভড হবে না। আপনি দেখেন যে টনি রবিন্স এর ট্রেনিং প্রোগ্রাম খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি টনি রবিন্সের ট্রেনিং প্রোগ্রাম কোনো করি নাই, আমি খুব হাইলি শুনছি ইয়ার কাছ থেকে, মাইক কাজীর কাছ থেকে খুব অ্যাপ্রিসিয়েশন শুনছি, বাট আমি কোনো করি নাই আর কি। সে কিন্তু ওই যে অ্যাকচুয়ালি যারা ট্রেনার তাদের উচিত তারা কিন্তু সবাই এই 3টা ক্যাটাগরিকে অ্যাকচুয়ালি কভার করতে হয়। আচ্ছা, তা না হলে, এবং যে লিডারশিপের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি কিভাবে করে আপনি সে কারোর কাছে দৌড়ে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা ওকে, সে দৌড়ে যাচ্ছে এবং তাকে খুব মানে ডিফারেন্ট হ্যান্ডশেক করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং কখনো সে জোরে কথা বলছে, লাফাচ্ছে। কিন্তু যে ব্যক্তি অ্যাকচুয়ালি ক্যানেস্থেটিক, সে লাফানোটা কিন্তু পছন্দ করে না। অনেক মানুষ বিরক্ত হয় টনের শুধু লাফালাফি করে, জোরে কথা বলে। কিন্তু জোরে যদি সে কথা না বলে, কিছু মানুষ শুনতে চায় ভয়েস, এই যে এক্সপ্রেশন দেখতে চায়, এনার্জি আর কি, এনার্জি পাবে না, তার মানে ওই লোকগুলা সে মিস করবে। ওইখান থেকে আমাদের শেখার বিষয় যে অ্যাকচুয়ালি যখন আমরা লিডার, আমরা কি করি, আমাদের দরকার সবাইকে ইন্সপায়ার করা, এনার্জি দেওয়া। যদি আমি এনার্জি ট্রান্সফার না করতে পারি, সো দে আর নট গোয়িং টু দ্য এজ, অ্যানাদার এজ ইজ দি আমি আমার কোম্পানির লেভারেজ করব ফর প্রফিটেবিলিটি, ফর প্রোডাক্টিভিটি, ফর পারফরমেন্স। তো এই জায়গায় আমি আরেকটা জিনিস, যেটা আপনি বলছিলেন যে কিভাবে আমরা করি, 3টা জিনিস সিম্পল। এই ভ্যাকের বাইরে একজন লিডার, তার মানে লিডার মানে টিম চালাই, আপনি একটা টিম চালান, আপনার টিমে কয় রকমের ব্যক্তি আছে? লার্জলি 3 রকমের ব্যক্তি। এক হলো যে যার খুব ভালো আইডিয়া আছে, গুড ইঞ্জিনিয়ার্স, খুব ভালো আইডিয়া আছে। দেখা যাবে যার ভালো আইডিয়া আছে, আপনি ভালো বলতে পারবেন যে সে হয়তো বা ভালো এক্সিকিউট করতে পারে না, কিন্তু সে আইডিয়া মেকিং এ ইজ পারফেক্ট, রাইট? আবার কিছু থার্ড দেখা যায় যে কিছু মানুষ হিসাব নিকাশ, না আসলে এটা করা যাবে না, না আসলে এভাবে করলে প্রফিট হবে না, ফাইন্যান্স, লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, তারা কি বলবে, না দিস ইজ নট দি ওয়ে, এটা করলে আমাদের প্রফিট হবে না, হ্যাঁ, সে ডিটেল দেখতে চাইবে। এতে কিন্তু যে আইডিয়া দিচ্ছে সে বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হলেও কিন্তু দেখেন এই 3 জন ব্যক্তিকে নিয়ে কিন্তু একটা টিম তৈরি হয়। সো একটা হচ্ছে আইডিয়া, একটা হিসাব নিকাশ, আরেকটা কি? আইডিয়া, এক হিসাব নিকাশ, এক্সিকিউশন, রাইট। কারণ কিছু মানুষ এক্সিকিউট করতে পারে খুব ভালো, তার মানে আমার টিমে আপনি এভাবে দেখেন কিনা যে এই 3 ব্যক্তিকে নিয়েই তো আমাকে টিম সাজাইতে হবে। আমি যদি এবার যে এক্সিকিউশন করতে পারে ভালো, তাকে যদি আমি আইডিয়ার কথা বলি, থিংক অ্যাবাউট ইট, কি হবে? অ্যাবসলিউটলি, কখন আপনি ফেস করেছেন এই ধরনের সিচুয়েশন? হ্যাঁ, ডেফিনেটলি যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে খুব অরিড, রাইট? তাকে আমি বলছি, ভাই গিভ মি সাম আইডিয়া। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যেমন এটা কন্টিনিউয়াসলি দেখি। ইনফ্যাক্ট আই এম সো ফরচুনেট, হ্যাঁ, মানে আমি বলি যে কারণে আমি বলি যে কোম্পানি আল্লাহ চালায়, কারণ আমি ইন্টেনশনালি ডিজাইন করে এরকম করি নাই, বাট আমাদের লিডারশিপে যদি আমি চিন্তা করি, আমি যেমন হলো গিয়ে যে উইক ইন এক্সিকিউশন, ঠিক আছে, আই এম ভেরি উইক ইন এক্সিকিউশন। ওকে, তাহলে আপনি আইডিয়াতেও খুব ভালো না, অ্যানালাইটিকেও আমি মোর জেনারেলিস্ট,
আমি মোর জেনারেলিস্ট, আমি ধরেন যেটা আপনি এন্টারপ্রেনিউর। প্রবলি এক্স্যাক্টলি সো আই এম মোর জেনারেলিস্ট, বাট আমার মানে জেনারেলিস্ট হিসেবে আইডিয়া কিছু পারি, অ্যানালাইটিক কিছু পারি, এক্সিকিউশন কিছু পারি, বাট এক্সিকিউশনটা একটু কম পারি। ওকে, তার মানে একটা জায়গাতে আপনি কিন্তু উইক আর কি, মানে বেটার পারফর্ম করছেন, উইকের চেয়ে আমি বলবো বেটার। তো সেই জায়গাটা কোনটা হতে পারে? সেই জায়গাটা পোটেনশিয়ালি প্রবলি আইডিয়া প্রবলি ইজ মোর মেকিং নিউ বিজনেস, মেকিং নিউ ইনিশিয়েটিভ, তাই না? নতুন টিম মেম্বার, কালচার তৈরি করা, দিস ইজ আইডিয়া। তো আবার হলো গিয়েছে আমার যেমন আরেক পার্টনার যে মিজান, আমাদের যে সিটিও, সে যেমন আইডিয়াতে খুব ভালো। আমাদের যেমন সিএফও যে আরেক পার্টনার যে ফিন্যান্স, উনি যেমন অ্যানালাইটিক্যাল অ্যান্ড হিসাব নিকাশ এগুলাতে খুব অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। হ্যাঁ, মানে আমাদের কোম্পানি ধরেন হি ডিড দ্য ট্রান্সফরমেশন লাইক বিগ টাইম, মিজান ডিড দ্য ট্রান্সফরমেশন বিগ টাইম ইন আইডিয়া আর কি। মানে ও আসার পরে, মানে তার আগে পর্যন্ত কিন্তু ধরেন 2012-13 পর্যন্ত সব সেলস কিন্তু আমি করতাম আর কি। হ্যাঁ, তারপরে যে ব্রেইন স্টেশন যে হেভি গ্রো করছে, এটা কিন্তু মিজান পার্টনার হিসেবে আসার পরে। আর তারপরে ধরেন আমার আরেক পার্টনার যে সিডাব্লিউ ফেরদৌস, এমজে ফেরদৌস, উনি মাইক্রোসফটে ছিলেন। উনি আসার পরে মানে হি ইজ লাইক রিয়েলি গুড অ্যাট এক্সিকিউশন, ঠিক আছে, একেবারে ভেরি মেথডিক্যাল, ভেরি অর্গানাইজড, সময় মতন জিনিসপত্র করবে, ঠিক আছে। সো হি ইজ ভেরি গুড অ্যাট এক্সিকিউশন। সো আমাদের যে লিডারশিপ টিমটা, যে আই এম মোর জেনারেলিস্ট, Mizan is more on idea, Raj is more on, CFO is more on analytic and হিসাব নিকাশ and execution এ ধরেন the CWO, he is really good. So এই যে লিডারশিপের এই প্রপার ব্যালেন্সটার ফলে যেটা হচ্ছে কি, যে আমরা যখন মানে আমাদের এক্সটেন্ডেড লিডারশিপ, সাপোজ এসবিইউ হেডদের সাথে যখন করতেছি, তখন ওই সবগুলো জায়গা থেকে ক্রিটিক্যালি আমরা চিন্তা করতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, এই জায়গাটাতে আইডিয়াতে উইক থাকতেছে, এই জায়গাটাতে সাপোজ হিসাবে উইক থাকতেছে, বা এই জায়গাটাতে এক্সিকিউশনে উইক থাকতেছে। হোয়াট ইজ ইউর প্ল্যান? আমরা যেমন এবার যে ইয়ারলি প্ল্যান করছি, মানে আলহামদুলিল্লাহ আই এম ব্লোন অ্যাওয়ে। হ্যাঁ, যে মানে ইট ওয়াজ সো ওয়েল এক্সিকিউটেড আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ যে উইথ দিস বিউটিফুল লিডারশিপ উই নিড বিগ টাইম। বাট থ্যাংক ইউ ফর দিস ডিরেকশন আর কি, যে এই যে হ্যাভিং দিস খুব সিম্পল, এই মানুষগুলোকে যদি আমরা প্রোফাইল করতে পারি, জি প্রোফাইল করতে পারাটা, এবং কেউ যদি সবাই যদি জানে যে না অ্যাকচুয়ালি কোনটাতে আপনি মুভড হন, এবং নেক্সট যে জিনিসটা আসে যে ইমোশনালি ইন্টেলিজেন্ট কিনা, আমরা সেটা বোঝার চেষ্টা করছি না, যে অ্যাকচুয়ালি সারা দুনিয়াতে কথা বলছে যে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি। সো আমরা যখন আসলে ইমোশনালি ইন্টেলিজেন্ট হব, তখন আমরা কিন্তু সিম্প্যাথি থেকে এমপ্যাথেটিক মাইন্ড, যে না আসলে আমরা অন্যের দুঃখে কাঁদি কিনা, অন্যের সুখে হাসি কিনা, নাকি আমরা অন্যকে দুঃখ দিতে পছন্দ করি, কোনটা আপনার কাছে মনে হয় বেশি আমাদের দেশীয় নেচারে আসে? আমাদের দেশের মানুষ অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে বেশি পড়ে, যে আমরা কি অন্যের সুখ পছন্দ করি, অন্যের সাকসেস পছন্দ করি, নাকি অন্যকে টেনে আনতে চাই? আচ্ছা, সো এই জায়গাটাতে মানে আমি খুব ক্লোজলি আলহামদুলিল্লাহ বিভিন্ন কান্ট্রির পিপলের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো বাংলাদেশের পিপলের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। এই জায়গাটাতে আমি একটা ডিসক্লেইমার দিতে চাই, যে ধরেন আমি যেমন গ্রামে বেশি থাকি নাই আর কি, ঠিক আছে। আমি ধরেন সবসময় ঢাকাতেই আর কি বর্ন অ্যান্ড ব্রট আপ। তো আমার বাড়ি বরিশাল, কিন্তু বরিশালে আমার যাওয়া হয়েছে কম আর কি। সো আমি জানি না যে অন্য জায়গাতে কিরকম। সব মানুষই কিন্তু একটা বাবলের মধ্যে বসবাস করে, যে সে আশেপাশের পিপল দেখে। আমরা বলি যে অ্যাটাচমেন্ট এন্ড দ্য লাগেজ আই এম ক্যারিং, অ্যাটাচমেন্ট এন্ড লাগেজ আই এম ক্যারিং, এক্স্যাক্টলি দ্য লাগেজ, দ্য নলেজ লাগেজ, এক্স্যাক্টলি অ্যাটাচমেন্ট এন্ড লাগেজ। সো ওই জায়গাটাতে আমি ধরেন আমার আশেপাশে মানুষজনকে যখন দেখি, আমি আসলে দেখি কি যে বাংলাদেশের মানুষ আসলে অনেক ভালো। হ্যাঁ, মানে মানুষজন, বাংলাদেশের মানুষটি অনেক কমপ্লেন করে যে আচ্ছা বাংলাদেশের মানুষজন মনে হয় এরকম, বাংলাদেশের মানুষ এরকম। আমি দেখি কি যে বিদেশের মানুষজনের খুব স্ট্রং মুখোশ থাকে, ঠিক আছে, মাস্ক, হ্যাঁ, খুব স্ট্রং মাস্ক থাকে। ধরেন আপনি যদি চিন্তা করেন যে ধরেন বিদেশের অন্য অনেক জায়গার মানুষ, ঠিক আছে, তাদের যদি হিস্ট্রি দেখেন, আপনি চিন্তা করেন যে
জার্মানরা ইহুদিদেরকে কিভাবে করে মারছে, হলোকাস্ট কিরকম এক্সক্রুশিয়েটিং, মানে ধরেন আমরা মুভি দেখছি, ঠিক আছে, ধরেন আমি আমি অডিয়েন্স সবাইকে বলবো একটা বই করতে, আপনার কি জানি নাম, ওই যে হলোকাস্টের উপরে একটা বই, যে ম্যানস সার্চ ফর মিনিং, ভিক্টর ফ্র্যাঙ্কেল, রাইট, হ্যাঁ। সো ম্যানস সার্চ ফর মিনিং আমি সবাইকে ইনভাইট করবো এই বইটা একবার হইলেও আর কি শুনে দেখার জন্য। মানে আমার কাছে অসাধারণ লাগছে, মানে এত অসাধারণ লাগছে আমার কাছে, হাউ হি সারভাইভড, হ্যাঁ, হাউ হি সারভাইভড আর কি, হ্যাঁ, ইট ইজ অ্যামেজিং। তো যেটা আমি দেখ যে ধরেন কীরকম প্রচণ্ড ঘৃণা ছিল জার্মানদের প্রতি, মানে জার্মানদের নন জার্মানদের প্রতি। আরেকটা বই আমি শুনছি আপনার ওই সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, ইউভাল নোয়া হারারি, হ্যাঁ, আমি সিচুয়েশন ইজ বেসিক্যালি ফ্রম ইসরায়েল, হ্যাঁ প্রফেসর, হ্যাঁ। সো ইউভাল নোয়া হারারির সেপিয়েন্স বইটা পড়ার আগে আমার সবসময় মাথায় একটা প্রশ্ন ছিল যে জার্মানরা এত মানুষকে কেন মারলো। এই বইটা পড়ার পরে আমি দেখলাম ইহুদিদেরকে কেন মারলো, মানে একদম তো ধ্বংসই করতে চেয়েছিল, একদম ধ্বংস করতে চেয়েছিল, হ্যাঁ। তো এখন পরে যেটা দেখলাম সেটা হলো গিয়ে যে জার্মানরা মনে করত, একটা লার্জ পার্ট, অনেক জার্মানরা মনে করত যে আমরা আরিয়ান, আমরা হতেছি উচ্চবংশীয়, বাকিরা আমাদের বংশ নষ্ট করতেছে, ঠিক আছে। সো এরা যখন আমাদের এখানে থাকতেছে, বিয়ে করতেছে, এবং অনেক মানুষের মধ্যে কিন্তু এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটা আছে। সো অনেক ওয়েস্টার্ন পিপলের মধ্যে ম্যাসিভ লেভেলের সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং রেসিজম আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু ওদের এই লেভেলে আছে যে আমরা এদেরকে মেরে ফেলবো, ঠিক আছে। আপনি চিন্তা করেন, এবং আপনি বলতে পারেন যে আচ্ছা এটা কি শুধু জার্মান, এটা কিন্তু শুধু জার্মান না। আপনি চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প আয়সা যখন ব্ল্যাকদেরকে উস্কায়া দিল, তারপরে কিন্তু সাদাদেরকে উস্কায় দিল ব্ল্যাকদের প্রতি, এরকম কিন্তু হলো যে পুলিশ অফিসার ব্ল্যাককে সাপোজ গলায় হাঁটু দিয়ে চাপ দিয়ে মেরে ফেললো, ঠিক আছে। এবং পুলিশ অফিসার এত ট্রেন্ড হওয়া সত্ত্বেও সে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারলো না যে এই ব্ল্যাকরা নিচ। কারণ এখন থেকে 30 বছর আগেও কিন্তু, 40 বছর আগেও কিন্তু এরকম হয়েছে যে একটা কালো মানুষ ইউনিভার্সিটিতে এসে পড়তেছে, তো তাহলে সে নিশ্চয়ই পাগল, তো তাকে জেলে দেওয়া উচিত, এবং তাকে আমেরিকার জেলে দিছে। সো মানে পৃথিবীর মানুষ যে অনেক ভালো এরকম না। তো সেই দিক থেকে আপনি বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু আপনি কখনো পাবেন না যে আমরা কাউকে এতখানি ঘৃণা করছি যে তাকে মেরে ফেলছি। মানে একটা মানুষ তো পাগল হইতে পারে, সে ধরেন আরেকটা মানুষকে মেরে ফেলতে পারে, একটা মানুষ রাগ হইতে পারে, আরেকটা মানুষকে মেরে ফেলতে পারে, বাট লাখ লাখ মানুষকে আমরা মেরে ফেলছি ঘৃণা থেকে, এরকম কিন্তু আমাদের হিস্ট্রিতে নাই, বাট ওদের হিস্ট্রিতে আছে। সো সেই দিক থেকে আমি যেটা দেখি যে বাংলাদেশের মানুষ ভালো। এখন তারপরে যেটা ব্যাপার যে এমপ্যাথি তো অবশ্যই ট্রেন করতে হবে। এমপ্যাথি যদি ট্রেন করতে না হইতো, তাহলে এই যে ধরেন ডেল কার্নেগি কেন এতগুলা বই লিখছে মানুষকে ট্রেন করার জন্য, যে ভাই মানুষকে ভালোবাসো, বিকজ মানুষকে ভালোবাসলে তখন তুমি যা চাও সেটা পাবা। কেন সেই বই লিখছে? সে তো বাংলাদেশে বসে বই লেখে নাই যে আচ্ছা মানুষকে ট্রেন করতে হবে, সে তো আমেরিকাতে বসে বই লিখছে যে মানুষকে ট্রেন করতে হবে, যে আমি যখন মানুষকে ভালোবাসবো, মানুষের জন্য কেয়ার করব, তখনই সবকিছু ভালো হবে। এবং মানুষ কিন্তু শুনেছে তার এই কথা, মানুষ শুনছে অ্যাজ অফ নাও, এক্স্যাক্টলি। সো এই ট্রেনিংটা, এই বইগুলা তো বাংলাদেশে লেখা হয় নাই। ডেল কার্নেগি এই বই কবে লিখছে? 100 বছর আগে না? হ্যাঁ, মোর দেন 100 বছর, হ্যাঁ, এই 1800 সালের মাঝামাঝি, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আপনি যদি এই বই পড়েন, আপনি দেখবেন কি যে এই বই এখনো ভ্যালিড। এবং তারপরে যদি আপনি সিরিয়াসলি কোরআন শরীফ বাংলা পড়েন, আমার বাংলাদেশিদের প্রতি আমার একটাই শুধু রিকোয়েস্ট, সেটা হলো গিয়ে যে ভাই ইসলাম ধর্মটা রিয়েলি বুঝো, ঠিক আছে? মন্ত্র পড়ার মতো করে কোরআন শরীফ পড়ো না, কোরআন শরীফটা অর্থটা পড়ো, তর্জমাটা পড়ো। আপনি যদি তর্জমাটা পড়েন, আপনি যদি অর্থটা পড়েন, আপনি দেখবেন কি যে ডেল কার্নেগি যা লেখা গেছে এই বই, এই কোরআন শরীফের মধ্যে এই কথাই লেখা, ঠিক আছে? এখন ধরেন আপনি যদি 7 হ্যাবিটসেও একই কথা, 7 হ্যাবিটসেও একই কথা, এখান থেকেই নিয়ে এক্স্যাক্টলি 7 হ্যাবিটসেও একই কথা, যে তুমি তোমার বউরে ভালোবাসো,
ঠিক আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে কিন্তু exactly. আমাদের প্রফিটের কথাই বলেছে, প্রফিটের কথা মানে ফাইনেস্ট হিউম্যান বিং এক্স্যাক্টলি এক্সাম্পল তুলে ধরেছে। বইগুলার টাইটেলগুলো আর কি একটু চিজি, বইগুলা ধরেন টাইটেলগুলো দেখে অনেকদিন ধরেন পড়তে ইচ্ছা করে না, যে আচ্ছা এইরকম একটা মানে চিজি টাইটেল, এটা বইটা পড়বো। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন কত দিন ধরে এই বইটা ধরেন ইয়া করা, বাট হান্ড্রেডস অফ মিলিয়ন কপিজ ওয়ার্ল্ড ওয়াইড। পরে যখন আমি শুনছি মানে দিস ইজ সো অ্যামেজিং, মানে মানে এটা শুধু কিন্তু টাকা পয়সার রিচনেসের কথা বলে, টাকা পয়সার রিচনেস মানুষ অনেকে সেটা চিন্তা করে, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে এই তুমি কি রিচ হইতে চাইতেছো এই বইটা পড়তেছো, বাট সাপোজ সো মানে দিস ইজ সো অ্যামেজিং। আমি যেটা দেখিয়েছি বাংলাদেশে আমাদের মেইন সমস্যাটা হতেছে যে উই ডিড নট ট্রেন পিপল এনাফ, ট্রু পিরিয়ড। মানে আমার কাছে আমার মনে হয় অ্যাজ অফ নাও এখনো সেটা গুরুত্ব বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটা জিনিস করতো, যে এই যে ধরেন প্রত্যেক শুক্রবার যে খুতবা হয়, খুতবাটাতে আপনি দেখেন সারা পৃথিবীতে খুতবা হয় হলো গিয়েছে ইংলিশ আরবি মিশায়া, বাংলাদেশে একমাত্র খুতবাটা হয় কি যে যেই সময়ে সব মুসলমান আপনার জুমা পড়তে যায় সেই সময় মানুষ শুনতে থাকে কি আরবি খুতবা, অনলি আরবি। হ্যাঁ, বাংলা খুতবা দুইটা পার্টে, প্রথমে বাংলা, কিন্তু প্রথমে যে বাংলা তখন কিন্তু 10% মুসলিম থাকে, তাই না? 90% মুসলিম কিন্তু শুনে কি আরবিটা, বিকজ না 90% মুসলিম কি শেষ মুহূর্তে যায়, শেষ মুহূর্তে যে আরবিটা। আমার কাছে মনে হয় যে ভাই শেষ মুহূর্তে বাংলা আরবি মিলায়া বলো, অথবা হলো গিয়েছে বাংলা পরে তো আরবি আগে তো, মানে এটা তো কোরআন শরীফে লেখা নাই যে ভাই আগেই। খুতবা দিয়ে আমি যদি আসলে মানুষকে বলতে পারি যে আসলে ইসলাম বলতেছে কি, যে মানুষ ডিয়ার পিপল, ভালো মানুষ হও। ভালো মানুষ কি মানুষ মায়ের পেট থেকে জন্মাবে? মায়ের পেট থেকে কিন্তু ভালো মানুষ হয়ে জন্মায় না, মানে পরিবেশের কারণে ট্রান্সফর্ম হয়। হ্যাঁ, মানে ট্রেনিংটা আর কি পুরোপুরি ট্রু না। একটা গ্রুপ অফ পিপল, ধরেন আমার ধারণা, মানে আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই, আমার কাছে ডেটা নাই, বাট আপনি যদি 16 পার্সোনালিটিসের দিক থেকে চিন্তা করেন, ওইটার যদি আপনি ব্রিক্সমায়ারের ইয়াতে দেখেন, আমার ধারণা 10% পিপল আপনার এমপ্যাথির জিন নিয়ে জন্মায়, ঠিক আছে? ধরেন আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চিন্তা করেন, যে আমি যেমন ওই যে ইয়ার কি সিরাত শুনতেছিলাম ওই যে 110 এপিসোডে, ওখানে যেমন আমি যেটা দেখছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গিয়েছে হি ওয়াজ টু হাই অন এমপ্যাথি। ইভেন কখনো কখনো ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হালকা বকাও দিছে এই টু হাই অন এমপ্যাথির জন্য আর কি। যে সাপোজ প্রথম বদর যুদ্ধে যখন মানুষজন মানে বলল যে তুমি এখনো পৃথিবী কঙ্কার করো নাই, তুমি কেন তাদেরকে ছেড়ে দিছো? যখন তোমার পাওয়ার থাকবে তখন তুমি মানুষজনকে ছেড়ে দিতে পারো আর কি, ঠিক আছে? যে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ পিপল, মানে এক্সিকিউট অ্যান্ড এভরিথিং। তো ব্যাপার যেটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমপ্যাথির জিন নিয়ে জন্মাইছে, এরকম 10% পিপল বা 5% পিপল এমপ্যাথির জিন নিয়ে জন্মায়, বাট বেশিরভাগ পিপলকে এমপ্যাথি ট্রেন করতে হয় আমার কাছে মনে হয়। সো এখন সেই ট্রেনিংটা তো কিন্তু আপনার আমেরিকাতে হয়েছে, বিকজ তারা 100 বছর আগে বই লিখছে। এই ট্রেনিংটা হলো গিয়েছে ইসলাম আমাদেরকে দিছে। মানে ইসলাম তো আমরা ফলো করি না, আমরা তো কোনোদিন কোরআন শরীফ বাংলাতে পড়েই দেখি না, ঠিক আছে? মানে 90% মানুষ কিন্তু কোরআন শরীফ কোনো বাংলায় পড়ে দেখে না। তো এই ট্রেনিংটা বাংলাদেশে দরকার, ঠিক আছে? এই খুতবাটা বাংলাতে হওয়া দরকার, ঠিক আছে? মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেইন সমস্যাটা এই জায়গাটাতে, যে উই হ্যাভ টু ট্রেন পিপল টু লাভ পিপল অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট দেম, উই হ্যাভ টু এমব্রেস দেম। আমি এরকম হয়েছে যে মানুষজনকে বিশ্বাস করে ঠকছি, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি মানুষজনকে বিশ্বাস করে আমি ঠকছি কম। সাপোজ 5% ক্ষেত্রে 10% ক্ষেত্রে আমি মানুষজনকে বিশ্বাস করে ঠকছি, কিন্তু 90% ক্ষেত্রে আমি মানুষজনকে বিশ্বাস করে লাভ হয়েছে। সো 90% পিপল কিন্তু বাংলাদেশে আমার ডেটা অনুযায়ী, অফকোর্স ডিসক্লেইমার, আমি তো একটা বাবলের মধ্যে বসবাস করি, আমি যেসব পিপলকে দেখতেছি 90% পিপল আপনার গুড পিপল। থ্যাংক ইউ। মানে এই জন্যই আমি এই কনসেপ্টটা মানুষের কাছে বলতে চাই, এবং ইটস এ মেথডিক্যালি, যে নট অনলি দ্য লেকচার, যে ভাই টু মাচ ইন্টেলেক্ট ইজ এ ডেঞ্জারাস ফর দ্য বিজনেস। ইউ হ্যাভ টু নো
জি actually how to mix match রাইট এক্স্যাক্টলি হ্যাঁ head and heart. হ্যাঁ 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 হেড অ্যান্ড হার্ট অ্যাবসলিউটলি সো এই যে জার্নিটা হেড জি। টু হার্ট, জি জি এটা সবচেয়ে ট্রাবলসাম জার্নি। এটা জি। যে মনে হয় যে আধা হাত উপরে, কিন্তু জি। এই যদি কেউ কানেক্ট করতে না পারে ফ্রম হেড টু হার্ট, জি দ্যাট বিজনেস উইল নট গ্রো। না অ্যাবসলিউটলি People will not love the leader. জি People will not listen to that leader. জি। People will not give wholeheartedly. এক্স্যাক্টলি আপনার এক্সপ্লেনেশন কি বলে, আপনার এক্সপেরিয়েন্স কি বলে, জি। যেটা আমি হ্যাঁ মানে উই আর জি আচ্ছা শুধু প্রফিট ওরিয়েন্টেড বিজনেস কাজ করবে না আমার কাছে মনে হয়, আই ক্যান বি রং অফকোর্স, আমার কাছে যেটা মনে হয় মানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি, আপনি খুব ভালো একটা কথা বলছেন। আমি যেমন একটা বই পড়তেছিলাম, আমার একটু সমস্যা আছে যে মানে বই বেশি রেফার করি আর কি। প্লিজ। হ্যাঁ, সো I love মানে it. হ্যাঁ। হ্যাপিনেস হাইপোথেসিস, জোনাথন হাইট, এই বইটাতে আমি যেটা আর কি দেখলাম সেটা হলো গিয়েছে মানুষ কিন্তু সব ডিসিশন নেয় ইমোশন থেকে। অ্যাবসলিউটলি। মানুষ ওই ডিসিশনটা ইমোশন থেকে নেওয়ার পরে ওই ডিসিশনটাকে জাস্টিফাই করে লজিক দিয়ে। র্যাশনালিটিটা কিন্তু মানুষ তৈরি করে। ট্রু। র্যাশনালিটি থেকে কিন্তু আপনার ইমোশন হয় না, ইমোশন ফার্স্টে তৈরি হয়, ইমোশন থেকে মানুষ তারপর ওই যে তুমি এটা করলা কেন, ও এটা করছে দেখে এটা করছি, অ্যান্ড তারপরে যখন আপনি ওই যে এটা যদি না হইতো তাহলে কি হয়ে যেত, তা কিন্তু হইতো না। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ধরেন আপনি দেখবেন যে পিপল কমপ্লেন করবে যে আচ্ছা আমি তো এই কাজটা করতেছিলাম, এই কাজটা আমার ভালো লাগে না, এই কারণে আমি চাকরিটা ছেড়ে দিছি। কিন্তু আপনি তারপর দেখবেন কি যে আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রবলেমটা সলভ করে দিই, তাহলে কি থাকবে? সে হয়তো একটু থাকলেও একটু পরে আবার থাকবে না, ঠিক আছে, বিকজ তার ইমোশনটা অন্য জায়গাতে। এই ইমোশনের রিজনটা কি অনেক সময় কিন্তু মানুষ জানে না। সো ইন্টেলেক্ট, সো ব্যাপার যেটা সেটা হলো গিয়েছে পিওরলি ইন্টেলেক্ট, পিওরলি অ্যানালাইটিক, পিওরলি লজিক সেন্সে কিন্তু জিনিসপত্র পুরোপুরি কাজ করবে না। সো সেই জায়গাটাতে হেড অ্যান্ড হার্ট, আপনি যে পয়েন্টটা বললেন, এই জায়গাটাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি, আমি এই পয়েন্টটা সবসময় সবাইকে বলি আমাদের টোটাল লিডারশিপে, যে very important is life is a journey. True. ঠিক আছে, and this journey has to be enjoyable. So Absolutely. তুমি যদি কারোর সাথে কাজ করার সময়, যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার সময় দেখো যে ক্লায়েন্ট তোমাকে রেসপেক্ট করতেছে না, তোমার জিনিসপত্র শুধু টাকার জন্য কাজ করতেছো, ঠিক আছে, ক্লায়েন্টের সাথে কাজ করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, তাহলে ডিসকন্টিনিউ, ঠিক আছে। রেসপেক্টফুলি ক্লায়েন্টকে বলে যে আচ্ছা আমি রেসপেক্ট পাইতেছি না। আমার এরকম হয়েছে যে আমি ক্লায়েন্টকে ইমেল করছি যে ডিয়ার ক্লায়েন্ট, উই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার এনিমোর, বিকজ আমার মনে হইতেছে যে তুমি আমাকে শুধু লেবার হিসেবে ট্রিট করতেছো, পার্টনার হিসেবে ট্রিট করতেছো না। উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, ঠিক আছে। ওই জায়গাটা দেখতেছি যে না, আর সে বলছে যে ইটস ওকে, উই ক্যান ওয়ার্ক টুগেদার। সে মানে আমার পার্টনারের মাধ্যমে জানাইছে অ্যান্ড উই আর স্টিল ওয়ার্কিং টুগেদার, ঠিক আছে। সো মানে রেসপেক্টফুলি জিনিসটাকে প্রেজেন্ট করা যে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। সো মানে ওইটা আর কি, যে লাইফ ইজ এ জার্নি, হার্ট অ্যান্ড হেড হ্যাজ টু বি টুগেদার, ঠিক আছে। আবার এই যে উল্টাটাও কিন্তু হয়, জি, যে আপনি কাস্টমারকে না করছেন, কাস্টমার উল্টা কাকে কাজ দেয়, জি, একটা সিঙ্গেল ওয়ার্ডের ভিতর ডিফাইন করা থাকে, জি, যাকে সে ট্রাস্ট করে। জি, জি, যাকে সে ট্রাস্ট করে। এবং মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন, ট্রাস্টের সাথে কিন্তু আরেকটা পয়েন্ট আসে, ইটস নট হেড অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইট কামস ফ্রম দ্য হার্ট। এবং হার্ট কিন্তু কিছু প্যারামিটারের উপরে, এই যে হার্ট মানে ইমোশন, ফিলিংস, হ্যাঁ ইমোশন কিন্তু সেন্স অফ বিলিভ, হ্যাঁ সেন্স অফ বিলিফ, এটা কিন্তু কিছু প্যারামিটারের উপরে, কিছু প্যাটার্নের উপরে আসে। সেই প্যাটার্নটা আমি যদি ভুল না জেনে থাকি, সেই প্যাটার্নটার একটা কম্পোনেন্ট হতেছে হলো গিয়ে ভালনারেবিলিটি। ট্রু। হ্যাঁ, সো আমাকে মানে কানেক্টিং পয়েন্ট যেখান থেকে মানুষ সংযোগটা স্থাপন করে। এক্স্যাক্টলি হ্যাঁ। সো আমার একজন কোচ এরকম আর কি বলতেছিল, আমি ভুলে গেছি। সে বলতেছিল যে রাইসুল, ইউ চেক আউট দিস বুক কল্ড পাওয়ার অফ ভালনারেবিলিটি। আমি অবশ্য বইটা কখনো পড়ে দেখি নাই, কিন্তু আমি বলতেছিলাম যে আমার এই প্রবলেম আছে যে I expose too much of myself and I become vulnerable, ঠিক আছে। মানে অ্যাজ ইন আমি পিপলকে এক্সপোজ করি এবং মানে ছুরি মারার মতন আর কি একটা অবস্থা করে দিই, বিকজ ইউ ট্রাস্ট পিপল, রাইট? আই ট্রাস্ট পিপল। তো এখন ওই ভালনারেবিলিটি থেকে, বিকজ
পিপল মাইন্ডে কি করে যে আমি তার প্রতি ভালনারেবল হই বা সে আমার প্রতি ভালনারেবল হয় যাকে আমি ট্রাস্ট করি, ঠিক আছে? সো যখন একটা পার্সন আরেকটা পার্সনের প্রতি ভালনারেবল হয় তখন এই পার্সনটা অটোমেটিক্যালি ট্রাস্ট করা শুরু করে। এখন কারো ভালনারেবিলিটিটা ন্যাচারালি আসে, কারো ভালনারেবিলিটিটা ট্রেন করতে হবে, তৈরি করতে হবে, এবং সেটার থেকে ট্রাস্ট আসে। সেটা থেকে আমার কাছে মনে হয় যে ট্রাস্ট থেকে মানে ওইটা থেকে এমপ্যাথি আসে, এমপ্যাথি আবার ট্রাস্টটাকে বিল্ড আপ করে। সো এই জিনিসপত্র কেউ বাইবর্ন করে যে এই যে ধরেন হ্যাপিনেস হাইপোথিসিসে যেটা বলছে যে কিছু পিপল হ্যাপিনেসের জিন নিয়ে জন্মায়, হ্যাঁ, খুব অল্প কিছু পিপল, বাট কিছু পিপল হ্যাপিনেসের জিন নিয়ে জন্মায়, কিছু পিপলকে হ্যাপিনেসটা প্র্যাকটিস করে তৈরি করতে হয়। সো ভালনারেবিলিটি আমি দেখি কি যে মানে লট অফ থিংস ক্যান বি ট্রেইনড, বাট দিস ট্রেনিং ইজ নট ইজি। এটা লোকজন মনে করে কি যে আমি তো একটা জিনিস লজিক্যালি তাকে এক্সপ্লেন করে দিছি, তো সে বুঝতেছে না কেন। ব্যাপার যেটা যে লজিক থেকে ইমোশনটা আসার জন্য অনেকবার একই জিনিস করতে হয়। যেই কারণে কিন্তু ধরেন আমাদের নামাজ, যে সাপোজ আমি যখন নামাজে দাঁড়াইতেছি, আমি যখন সূরা ফাতিহা পড়তেছি, তখন কি হতেছে, আমি বলতেছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে রহমতের মালিক, উনি সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে, এবং আমরা ওনার কাছেই সাহায্য চাই, আমরা ওনার উপরেই শুধু ভরসা করি, আমাকে সৎপথটা দেখান। সো আমি তখন কি হইতেছে যে আমি কন্টিনিউয়াসলি নিজেকে রিমাইন্ড করতেছি যে বিকজ আমার সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্ট কানেকশন, তখন কিন্তু আমার একটা কমফোর্ট তৈরি হইতেছে, আমি একটা এক্সেলেন্সের দিকে যাইতে পারতেছি, ঠিক আছে? সো ওইটা আর কি, যে এই যে অ্যামেজিং ক্যাপাবিলিটিগুলা, এই যে কেউ উড বি ট্রাস্টেড বাই বিইং ভালনারেবল, কেউ উড বি ট্রাস্টেড বাই হ্যাভিং হাই এমপ্যাথি, এই জিনিসগুলো আসলে ইসলাম আমাদেরকে এই কারণে কিন্তু আমাদেরকে 5 বার নামাজ পড়তে বলে, যে এগুলা ছোট ছোট, এটাকে আপনি যেটা বলেন আর কি নাজ, ঠিক আছে? যে বিকজ আপনি দেখছেন কি যে লিডারশিপ ট্রেনিং কিন্তু আপনি একটা যদি ট্রেনিং দেন তাহলে কিন্তু হয় না, আপনাকে কিন্তু একই ট্রেনিং 5 বার দিতে হয়, রিইনফোর্সমেন্ট মডেল। একই ট্রেনিং 5 বার দিলে তারপরে একটা পার্সন প্রপার লিডার, বিকজ প্রত্যেকবার দিতেছেন সে লজিক্যালি বুঝতেছে, কিন্তু সে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না, বিহেভিয়ারালে সে আনতে পারতেছে না, বিকজ এটা কিন্তু তার ইমোশনের মধ্যে ঢুকে যেতে হবে। মানে যেটা আমরা ধরেন মেশিন লার্নিং এ যেটাকে বলি যে প্যাটার্ন, ঠিক আছে? যে আমাদের y = mx+c, এই প্যাটার্নটা, এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের ইমোশন, এই ইমোশনটা কিন্তু তৈরি হইতে হবে বাই মাল্টিপল আর কি। আমার কাছে এই জিনিসটা অ্যামেজিং লাগে আর কি। এই যে ট্যালেন্ট কোড, ড্যানিয়েল কয়েল ওইটাতে যেটা করছে, যে ট্যালেন্টও কিন্তু মানে সাপোজ দিস মে সাউন্ড লিটল চিজি, বাট সাপোজ সাকিব আল হাসান যখন একটা বল দেখে, ঠিক আছে, বল দেখা সে যখন ব্যাটটা চালায় যে এটা এভাবে করে মারতে হবে যাতে এটা 4 হয়, এই ক্যালকুলেশনটা কিন্তু সে লজিক্যালি করে না, এটা কিন্তু ইনস্টিংক্ট থেকে করে। এই ইনস্টিংক্টটা কিন্তু ইমোশনের এরিয়াটার মধ্যে আর কি, যে জিনিসটা ইনস্ট্যান্টলি ডিসাইড করে যে আচ্ছা এই জিনিসটা করতে হবে, এটা কিন্তু সিক্স সেন্স থেকে সে ট্রিগার করে এন্ড পারসেপশনটা এক্স্যাক্টলি ক্রিয়েট করে। এখন এই সিক্স সেন্সটা কিভাবে করে তৈরি হয়, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হয়, যেটা আর কি ট্যালেন্ট কোড বইটাতে বলতেছে কি যে ট্যালেন্ট ইজ নট বর্ন, ট্যালেন্ট ইজ বাই প্র্যাকটিস ক্রিয়েটেড, ডেলিবারেট প্র্যাকটিস। সো এই যে ধরেন লিডারশিপ, এই যে ধরেন এমপ্যাথি, এই যে ধরেন ভালো মানুষ হওয়া, বিকজ ভালো মানুষ হওয়া ইজ দ্য বেস্ট ওয়ে অফ লাইফ, ঠিক আছে? ধরেন কেউ বলতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি 2 নাম্বারই করে টাকা কামাইলাম, কিন্তু ইউ ডু নট গেট হ্যাপিনেস, আপনি চিন্তা করতেছেন ইউ ডু নট গেট ফুলফিলমেন্ট, বিকজ আপনি চিন্তা করতেছেন কি যে আমি তো ওর সাথে একটা ধোঁকা করছি, ও তো কালকে একটা ছুরি নিয়ে আমারে মারবে, কেমনে করে আমি প্রোটেক্ট করব, এটা কিন্তু আপনার ব্যাক ইন দ্য মাইন্ড কন্টিনিউয়াসলি চলতেছে। সো আপনি কিন্তু হ্যাপিনেস পাইতেছেন না, ভাবতেছেন যে আরে ওর তো অনেক পয়সা হয়ে গেছে, অনেক হ্যাপিনেস হয়ে গেছে, বাট 2 নাম্বারের হ্যাপিনেস কিন্তু মানে আমি মানে ভালো মানুষ হওয়াটা ভালো এই কারণে বলতেছি না আপনার, বিকজ আলটিমেটলি এভরিবডি ইজ সিকিং ফর হ্যাপিনেস, অ্যান্ড হ্যাপিনেস উড বি কামিং ফ্রম বিইং গুড পারসন, অ্যান্ড গুড পারসন ইজ দ্য ওনলি ওয়ে অফ লাইফ, যেটা ইসলাম আমাদেরকে শিখায়। এখন এই জিনিসটা কিন্তু
বাই বর্ন অটোমেটিক্যালি পিপলের মধ্যে হবে না। এই জিনিসটা কিন্তু আসবে কি শেখার মাধ্যমে, নাজিং এর মাধ্যমে, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্টের মাধ্যমে। বলছিলেন যে সাকিব আল হাসানের ক্ষেত্রে যে হাউ হি অ্যান্টিসিপেট এন্ড ইন কানেক্ট। আমি বলটা দেখে ইনস্ট্যান্টলি বুঝে গেছি যে আচ্ছা এই বলটা এই জায়গাতে পড়বে, তাইলে আমি এই জায়গাতে আমার বলটা আসবে, এই জায়গাতে আমি মারবো, তাহলে 6 ফেলবে। এখন এই ইনস্টিংক্টটা কিভাবে করে তৈরি হচ্ছে, যে প্রত্যেক দিন যখন 6 ঘন্টা করে আমি বল পিটাইছি, ঠিক আছে। মানে আপনি দেখেন কি, সাপোজ এই বইটা যে ট্যালেন্ট কোড বইটা ড্যানিয়েল করে, ওখানে যেটা বলতেছে কি যে ব্রাজিলে কেন সবচেয়ে বেশি ভালো ফুটবলার পাওয়া যায়, বিকজ পোলাপান ছোটবেলা থেকে দেখে আসছে কি যে পেলে। আর্জেন্টিনাতে কেন পাওয়া যায়, পোলাপান ছোটবেলা থেকে দেখে আসছে ম্যারাডোনাকে দেখে ওরা ইন্সপায়ার্ড হয়েছে। এখন ইন্সপায়ার্ড হওয়ার পরে মনে হয়েছে কি যে এখন আমাকে প্র্যাকটিস করতে হবে, কেন, বিকজ আমি ম্যারাডোনা হইতে চাই। তখন প্রত্যেক দিন ব্রাজিলের একটা ছেলে পেলে হওয়ার জন্য বা রোনাল্ডো হওয়ার জন্য, সে বা এখনকার যে মেসি হওয়ার জন্য, সাপোজ আর্জেন্টিনা একটা ছেলে বলতেছে কি যে ডেইলি ওরা 6 ঘন্টা ফুটবল খেলে। 6 ঘন্টা ফুটবল খেলা কিন্তু ইনসেইন। বলতেছে কি যে ইয়াতে কিন্তু আপনার ইংল্যান্ডে কিন্তু দিন রাত 24 ঘন্টা অ্যাকচুয়ালি থাকে, 6 ঘন্টা শুধু খেলা করছে, 6 ঘন্টা শুধু খেলা করতেছে, মনে মনে কিন্তু সে খেলতেছে 18 ঘন্টা। এক্স্যাক্টলি, মনে মনে সে কিন্তু খেলতেছে 18 ঘন্টা। এবং সাপোজ কিন্তু ধরেন এখন ওই যে বেকহ্যামও তো ইংল্যান্ডে হয়েছে, তাই না? কিন্তু বেকহ্যামের মতন কেন ফুটবলার এত বেশি ইংল্যান্ডে তৈরি হইতেছে না? বিকজ ওখানে তো এনাফ গরিব পিপল নাই, তারা প্রত্যেক দিন কিন্তু 6 ঘন্টা খেলে না। ইংল্যান্ডে প্লাতিনির মতো ক্রিকেট ফুটবলার তো ইতালিতেও ওইভাবে তৈরি হচ্ছে না, রবার্টো ব্যাজিওর মতো। ওকে, সো আপনি বলছেন যে নিড এবং একটা ফ্যাক্টর, না? হ্যাঁ, নিডও একটা ফ্যাক্টর, এবং তার সাথে প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসের ব্যাপারটা আসতেছে কি মানুষের মধ্যে, যে অ্যাজ এ লিডার আমাকে কন্টিনিউয়াসলি আমার পিপলকে কোচ করতে হবে, ট্রেন করতে হবে, বি গুড পিপল। এই জায়গাটাই কিন্তু যে ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমরা যখন দেখি যে আমাদের দেশের অর্গানাইজেশন হান্ড্রেডস অফ স্টার্ট আপ, থাউজেন্ডস অফ এসএমইস আর মিলিয়নস অফ এসএমইস, আমার দৃষ্টিকোণ থেকে যে নাম্বার ওয়ান উইকনেস আর দি নাম্বার ওয়ান রিজন যে অধিকাংশ কোম্পানি অ্যাকচুয়ালি স্টার্ট আপগুলো সাস্টেন করবে না ইন দ্য 10 years, 90%, একদম প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথ, ইজ বিকজ ওয়ান অফ দ্য মেন রিজন, হয়তো 3-4টা রিজন আছে, এর মধ্যে মেজর রিজন হলো দে আর নট পিপল ড্রিভেন। আচ্ছা, ওরা পিপলকে ফোকাস করছে না, পিপলকে কেয়ার করছে না, পিপলকে ইনভেস্ট করছে না। তারা টেকনোলজি ইনভেস্ট করছে, বিগ অফিস নিচ্ছে, বিগ ফার্নিচার নিচ্ছে, বিগ গাড়ি নিচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? জি, মানে এমনি ধরেন এই জায়গাটাতে আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ আনতে চাই, ইফ আই মে। সো প্লিজ। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই নিড। সো একটা হইতেছে হলো কি যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার 90% বিজনেস ফেল করে, মানে এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, মানে আমি স্টার্টআপের ক্ষেত্রে, জি, আমি যেমন সফটওয়্যার কোম্পানি শুরু করার শুরুতে একটা বই পড়ছিলাম, ইমিথ রিভিজিটেড, মাইকেল ই গারবার। আমার কাছে মনে হয় যে অসাধারণ একটা বই, যে প্রথমে কিভাবে করে ইঞ্জিনিয়ার থেকে এন্টারপ্রেনার হওয়ার জার্নিটা খুব সুন্দরভাবে গল্পের বইয়ের মতন হচ্ছে। সো ওখানে যেটা বলতেছে যে 90% বিজনেস আপনার মনে হয় 2 বছরের মধ্যে ফেল করে, এবং তারপরে আরও 90% বিজনেস আপনার 5 বছরের মধ্যে ফেল করে, ঠিক আছে? সো ফেল করাটাই মোর কমন। ইভেন ধরেন লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও ধরেন বলেছে 12 বছর নাকি স্ট্যান্ডার্ড একটা লাইফ, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আল্লাহর রহমতে এই এক্সটেন্ডেড লাইফের মধ্যে আছি, 18 বছর অলরেডি। সো মানে কন্টিনিউয়াসলি ট্রান্সফর্ম করতে পারতে হবে আর কি, সেটাই। সো সেই জায়গাটাতে বাংলাদেশের 90% বিজনেসও ফেল করবে এবং ইউএসএর 90% বিজনেসও ফেল করবে। পিছনের কারণগুলো আছে। সো এখন সেইখানে একটা পার্ট হইতেছে হলো গিয়েছে, অ্যাজ এন্টারপ্রেনার we all have to think and care for people. As entrepreneur we have to continuously coach people, train people. এখন আমি কি এটা করছি, আমি বলতে এত বড় বড় কথা বলতেছি, আমি নিজে কি করছি? আমি করি নাই। এটা আমার বড় একটা যে আমি আসলে এনাফ করি নাই। আমার আরও পিপলকে ট্রেন করা উচিত, আরও পিপলকে কোচ করা উচিত, আরও ইনভেস্ট করা উচিত। আমি এটা জানতাম না, আমি করি নাই,
দিস হ্যাজ বিন মাই ফেলিওর, বাট আমি গত 4-5 বছর ধরে করতেছি। এই যে আমাদের লিডারশিপ টিমকে আইবিএতে এসিএমপি কোর্সে পাঠাইতেছি। আমাদের এসিএমপি কোর্সে সবচেয়ে বেশি লিডার পাঠাইছে ব্রেইন স্টেশন, মানে আইবিএর যে এসিএমপি কোর্স, এটাতে ব্রেইন স্টেশনের মতন এত বেশি পিপল অন্য কোনো কোম্পানি পাঠায় নাই। এর মধ্যে কিছু ছিল যে আপনি সেটা রেজাল্ট পাচ্ছেন তাই না লাস্ট আলহামদুলিল্লাহ, জি জি। সো এখন কেউ বলতে পারে যে আচ্ছা পাঠায় কি ট্রানজিশন হয়ে গেছে, না, বিকজ যেটা বললাম যে একবার ট্রেনিংয়ে কিন্তু হয় না, এটা মাল্টিপল ট্রেনিং দিয়ে হতে হবে। সো এখন সেই জায়গাটাতে as a leader we have to always invest on people, we have to always care for people, so this is one part. কিন্তু এর বাইরে আরেকটা বড় পার্ট আছে, সেটা হলো গিয়েছে ধরেন সাকিব আল হাসানকে সাপোজ করার জন্য, ক্রিকেট খেলার জন্য কি এরকম হইতেছে যে ক্লাস 5-এ দেখা যেতেছে যে ও খুব ভালো ক্রিকেট খেলতেছে, তো আচ্ছা ঠিক আছে বাকিটা কমন সেন্স, নাইমা যাও খেলতে, এরকমভাবে কি করতেছে? তা তো করতেছে না। সে কি হইতেছে, সে বিকেএসপিতে যাইতেছে, প্রত্যেক দিন 5 ঘন্টা করে ক্রিকেট খেলতেছে, 6 ঘন্টা করে ক্রিকেট খেলতেছে, এই প্র্যাকটিস করতে করতে, এবং সেই প্র্যাকটিস করার জন্য কি করতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই বল মারতে থাকি, তুমি ব্যাটিং করতে থাকো, এরকম প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো ট্রেনার দরকার নেই, কোনো কোচ দরকার নেই, কোনো স্কুল দরকার নেই, এরকম তো না। সেখানে কি হইতেছে, ওখানে একেবারে সায়েন্স আছে, ওখানে কোচ আছে, বিকেএসপিতে ট্রেনার আছে, সেই ট্রেনারদের আবার ট্রেনার আছে, সেই ট্রেনারদের প্রপার এনভায়রনমেন্ট আছে। এখন সাকিব আল হাসানকে যদি ট্রেনিং দিয়ে সাকিব আল হাসান করা হয়, তাহলে এন্টারপ্রেনারশিপ, ইভেন মেসি এবং সবাই তো, তাহলে সবার জন্য যদি ট্রেনিং এর জন্য সায়েন্স থাকে, ঠিক আছে, প্রোগ্রামিং কি এরকম হইতেছে যে আচ্ছা ঠিক আছে এই একটা কোড লিখতে হবে, আচ্ছা ঠিক আছে চিন্তা করি তো কীভাবে করে কোড লিখবো, কোড লেখার জন্য তো আগে বইটা পড়তে হবে, আরে দূর বই পড়ার দরকার নেই, কোড লিখি। এরকমভাবে মায়ের পেট থেকে নাইমা কি কেউ ডাক্তার হইতেছে, মায়ের পেট থেকে নাইমা কি কেউ প্রোগ্রামার হইতেছে? তা তো হইতেছে না। ডাক্তার হওয়ার জন্য তো তাকে ট্রেনিং করতে হইতেছে, এন্টারপ্রেনার হওয়ার জন্য ট্রেনিংটা কই, এন্টারপ্রেনার হওয়ার বইটা কই, এন্টারপ্রেনার হওয়ার সিলেবাসটা কই? এটা কিন্তু নাই, লেসন প্ল্যান তো আমার সেই লেসন প্ল্যান তো নাই, সেই ট্রেনিং কিন্তু নাই, আমার সেই হাঙ্গার হয়তো বা নাই, তাই না, শেখার মানসিকতা হয়তো বা খুব বেশি, হাঙ্গারটা হয়তো বা বিজনেস সফল করার জন্য হাঙ্গার আছে, কিন্তু ওই যে শেখার, আপনি যে পয়েন্টগুলো বললেন, শেখারটা কি যে তাকে তো বলতেও হবে। সাপোজ আমার ডাক্তার হওয়ার হাঙ্গার, কিন্তু যদি কোনো স্কুল না থাকে ডাক্তার হওয়ার, তাহলে কি আমি অটোমেটিক্যালি ডাক্তার হইতে পারবো? সো একটা পার্ট হইতেছে হাঙ্গার, একটা পার্ট হইতেছে কি প্রসেস, অ্যাভেইলেবিলিটি, প্রসেস, ট্রেনিং, ঠিক আছে, ইনস্টিটিউশন। সো ওই জায়গাটাতে এন্টারপ্রেনার হওয়ার জন্য তো ভালো কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই। সো সেই জায়গাটাতে আমি যেটা দেখতেছি যে কিছু কিছু অর্গানাইজেশন এখন আসতেছে যারা টোটাল এন্টারপ্রেনারশিপ জার্নিটাকে তারা ফুল ট্রেনিং ম্যানুয়াল করে দিতেছে। সো আমি যেমন দেখলাম যে এমআইটি স্লোনের একটা একেবারে স্টার্ট আপের একটা বই আছে, ঠিক আছে, এই বইটাতে যেমন একেবারে এন্টারপ্রেনারশিপের টোটাল জার্নিটা স্টেপ বাই স্টেপ, কি করতে হবে, প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, একদম ব্রোকেন ডাউন, একেবারে ব্রোকেন ডাউন, পুরো স্টেপ বাই স্টেপ, পুরো জার্নি, পুরো ওয়ে, পুরোটুকু লেখা দিয়ে দিছে। ইভেন এরকম দিছে, এবং সেইটার কোন স্টেজে কোন সফটওয়্যার ইউজ করতে হবে, কোন টুল ইউজ করতে হবে, কি শিখতে হবে, কি জিনিস জানতে হবে, সেগুলো সব কিছু মানে পুরো স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে। আমি দেখা পুরো তবদা খাই গেছি। মানে এটা হলো গিয়েছে আমার পার্টনার মিজান যে সিটিও, ও রিসেন্টলি এমআইটিতে যায় ট্রেনিং করে আসছে আর কি, এইটার উপরে আর কি, এন্টারপ্রেনারশিপের উপরে। তো এখন কিভাবে করে একটা স্টার্ট আপ তৈরি করতে হবে, এটার পুরো স্টেপ বাই স্টেপ জার্নি ওরা তৈরি করছে। কিভাবে করে একটা স্টার্ট আপকে স্কেল করতে হবে, এটার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস অলরেডি আছে। যেমন ইওএস একটা প্রসেস আছে, এন্টারপ্রেনারিয়াল অপারেটিং সিস্টেম, ট্র্যাকশন নাম বইটার, জিনো উইকম্যানের, ওইটা যেমন একটা প্রসেস আছে। প্রথমে কিভাবে করে আপনি 30 পিপল কোম্পানি, 50 পিপল কোম্পানি করবেন, সেটার একটা প্রসেস আছে। কিভাবে করে 30 পিপল কোম্পানিকে আপনি 300 পিপল কোম্পানি করবেন, সেটার একটা প্রসেস আছে। কিভাবে করে 300 পিপল কোম্পানিকে আপনি 3000 পিপল কোম্পানি করবেন, সেটার একটা প্রসেস আছে। এখন এই প্রসেসগুলো তো আমরা জানতেছি না, এই নলেজগুলো আমাদের নাই, এটা যে শিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন ছোটোবেলাতে
একটা গল্প পড়ছিলাম ওই যে জসিমউদ্দিনের একটা গল্প ছিল যে ওই যে ডাক্তার এবং হাতুড়ে ডাক্তারের একটা গল্প ছিল এরকম যে ডাক্তার আয়শা বড় ডাক্তারের কাছে কমপ্লেইন করছে যে আমাদের গ্রামে আমরা ডাক্তারি করতে পারতেছি না বিকজ একজন হাতুড়ে ডাক্তার আছে, সে তো হলো গিয়ে যে সব কাটাকুটি ঠিক করে ফেলায়, আমরা তো কোনো ইয়া করতে পারতেছি না, তখন আমরা তো এভাবে করে পারতেছি না, সো আমরা তো মানে ডাক্তারি করতে পারতেছি না। তো তখন বড় ডাক্তার বললো যে হাতুড়ে ডাক্তারকে নিয়ে আসো, আমি শিখাই দিই আর কি। ওই যে শিখাই দিলে তো আরো বিপদ, বলতেছে যে নিয়ে আসো শিখাই দিই, তো শিখাই দিস। সো যে কারণে বললাম সেটা হলো গিয়ে যে ধরেন ট্র্যাডিশনালি কি হতো যে হাতুড়ে ডাক্তাররাই সব চিকিৎসা করতো তার লজিক সেন্স থেকে। এখন কি আপনি যাবেন হাতুড়ে ডাক্তারের কাছে, যে কেউ একজন বলতেছে যে ভাই আমার খুব ভালো লজিক সেন্স আছে কিন্তু আমি ডাক্তারি পড়ি নাই, আসো না আমার কাছে ক্যান্সারের ট্রিটমেন্টটা, আসো না আমি করে দিই, আপনি কি যাবেন সেই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে? নট অ্যাট অল। বিকজ কি আপনার কাছে এখন এডুকেটেড ট্রেইনড প্রপার ডাক্তার আছে। তো এখন ডাক্তারি যদি ট্রেনিংয়ের ব্যাপার থাকে, এন্টারপ্রেনারশিপকে আমরা আল্লাহর উপরে ছেড়ে দিছে, আল্লাহ একটা ভালো বিজনেস দাঁড় করা দাও, মানে কিছু ফান্ড হলেই যদি এন্টারপ্রেনারশিপ হয়ে যেত, জি, সো ওই ট্রেনিংটা আর কি আমার কাছে মনে হয় এখন এই জায়গাগুলোতে কিছু অ্যাক্সিলারেটর আছে। আমি একটা কোম্পানির বোর্ডে ছিলাম, সেই কোম্পানিটা আমি দেখছি অ্যাক্সিলারেটিং এশিয়ার ইয়া ছিল আর কি, কোহর্টের ছিল ওদের। যেমন অ্যাক্সিলারেটিং এশিয়ার আমি যেমন দেখছি যে প্রত্যেক মান্থের যে ওরা রিভিউ করতো, বিজনেস রিভিউ, দ্যাট ওয়াজ ভেরি ডিটেলড, এবং ওইটার ফলে আমি দেখছি যে ওই স্টার্ট আপটার একটা বিগ ট্রানজিশন হয়েছে। আমি ওই কোম্পানির বোর্ডে ছিলাম 2 বছর আর কি। তো আমি দেখছি যে দ্যাট কোম্পানি ওয়াজ স্ট্রাগলিং অ্যান্ড দ্যাট কোম্পানি ইজ নাও কোয়াইট সাকসেসফুল। তো সেই জিনিসটাতে আমার কাছে মনে হয়েছে যে বিদেশের কিছু ইনকিউবেটর অলরেডি ওই জায়গাটাতে পৌঁছেছে, বাংলাদেশের ইনকিউবেটরও হয়তোবা পৌঁছেছে, আমি হয়তোবা এটা জানি না আর কি। ঠিক আছে, আমি বলতেছি না যে বাংলাদেশের স্টার্ট আপ অ্যাক্সিলারেটরগুলো ভালো না, আমি জানি না, বাট ইন্টারন্যাশনালি আমি অ্যাক্সিলারেটিং এশিয়া দেখছি, আমি দেখছি, এন্টারপ্রেনার না সরি ইও না, এফআই, ফাউন্ডার্স ইনস্টিটিউট, এফআই সম্ভবত ফাউন্ডার্স ইনস্টিটিউট, যেমন হলো গিয়েছে খুব ওদের ট্রেনিংটাও খুব ভালো, আর অ্যাক্সিলারেটিং এশিয়ার জিনিসটাও খুব ভালো। আর আমার কাছে মনে হয় এই বইটাতে একেবারে ফুল স্টেপ বাই স্টেপ পুরাটুকু করে ফেলছে, যে আপনি গাইডটা জানতেছেন, বাট তারপরে তো আপনার কোচ থাকতে হবে যে কন্টিনিউয়াসলি আপনাকে অ্যাকাউন্টেবল করতেছে যে হোয়াট দ্য এফ আর ইউ ডুইং উইথ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য নাম্বারস ইন দিস মান্থ। ঠিক আছে, আমি বেশিরভাগ কোম্পানি আমি দেখি কি যে আমি যদি জিজ্ঞেস করি যে মানে আমি স্টার্ট আপদের কথা বলতেছি না, স্টার্ট আপদের এই প্রবলেমটা কম আছে হয়তোবা, বাট আমি অনেক সফটওয়্যার কোম্পানিকে দেখছি যে আমি যদি জিজ্ঞেস করি যে গত মাসে রেভিনিউ কত ছিল, সে রিয়েল রেভিনিউ বলতে পারে না, মানে কোয়ান্টিফাই করতে পারছে না। সো দেয়ার হ্যাজ টু বি কোচ, দেয়ার হ্যাজ টু বি ট্রেনিং, দেয়ার হ্যাজ টু বি লার্নিং, এবং এই কোচ লার্নিংয়ের ফলে আমি যেমন যেটা শুনছি, আমি কোথাও পড়ি নাই, বাট আমি শুনছি যে সম্ভবত সুইডেন বা ফিনল্যান্ড, ওদের কোম্পানির বা স্টার্ট আপের সাকসেস রেট নাকি 70%। এস্তোনিয়া আমি ঠিক শিওর না কি কোন কান্ট্রি, আমি যেহেতু আমি পড়ি নাই, বাট আমি শুনছি, আমার ভুলে গেছি। এস্তোনিয়া ইজ আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি স্টার্টআপ ফ্রেন্ডলি সিটি এবং বা দেশ হিসেবে অ্যাকচুয়ালি, এবং টেক স্টার্টআপের ক্ষেত্রেও। আচ্ছা, ট্রুলি, আচ্ছা, মানে অ্যামেজিং। সো আমরা অনেক কিছুই অ্যাকচুয়ালি যেটা রিভিল বা ডিসকাশনের থ্রুতে আসলো, যে ইন্টেলেকচুয়াল লিডার, ইন্টেলেকচুয়াল বিজনেসম্যান, এমপ্যাথি ওরিয়েন্টেড পারসন, এবং একটা সফল কোম্পানি এস্টাবলিশ করার বিভিন্ন ধাপগুলা। আচ্ছা, ওভার দ্য পিরিয়ড আমার লাস্ট যে আপনার কাছে জেস্ট, যে এই যে টেক বেসড বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, সবচেয়ে বড় চ্যালেঞ্জেস আপনি কি ফেস করছেন, যে এক্সপ্যান্ডিং গ্লোবালি, কারণ এখন বিশ্ব তো সিমলেস, বাট আপনি চাইলেই তো $1 বিলিয়ন কোম্পানি বাংলাদেশ থেকে হচ্ছে না। জি, ওয়াই? সো সেই জায়গাটাতে আমি যেটা দেখতেছি যে একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেলস। সো সেলসের সায়েন্সটা আমরা এখনও প্রপারলি ক্র্যাক করতে পারি নাই।
ঠিক আছে? সো আজকে আপনার সাথে আলোচনা হলো। আমি আশা করি যে আমরা একসাথে আর কি ভালো কিছু কাজ করতে পারবো। সেলসের সায়েন্সটা বলতে কি যে আমি যদি দেখি যে সেলসের কিন্তু একটা মেথডিক্যাল ওয়ে আছে True. যেটার মাধ্যমে প্রেডিক্টেবল রেভিনিউ তৈরি করা যায়। এটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের একটা সায়েন্স আছে, ট্রেনিং আছে। এটার পাইপলাইনের একটা সায়েন্স আছে, ট্রেনিং আছে। এবং এটা টোটাল এই টোটাল সাইকেলটা আমি ভাষাভাবে দেখতে পাইতেছি। এটার কিছু বই পড়ছি, কিছু দেখতে পাইতেছি। প্রেডিক্টেবল রেভিনিউ বাই অ্যারন রস যেমন একটা ভালো বই, সেটা থেকে আমি কিছুটা করতে পারতেছি। কিন্তু আমি দেখতেছি যে এই জায়গাটাতে আমরা এখনো রিচ করতে পারি নাই আর কি। এটার এখনো এক্সেলেন্স মানে তৈরি গ্লোবাল করতে পারি নাই বিজনেস, আর কি। B2B বিজনেস আমরা আসলে এক্সপ্যান্ড করতে পারছি না মানে দেশে পারতেছি না বিদেশে। তা আমি বলতেছি না। আমি মানে আমাদের তো হচ্ছে, সাপোজ আমাদের তো বছরে এখন প্রায় $12-13 মিলিয়ন ইয়ারলি রেভিনিউ হচ্ছে। ওভারঅল এটা দেশের রেভিনিউ তো আমরা এখনো $1 বিলিয়ন টাচ করতে পারি নাই, তাই না? লেস দ্যান সো এখানে দুইটা পার্ট আছে। একটা হলো গিয়ে যে একটা হলো গিয়ে যে আপনার ডিক্লেয়ার্ড চ্যানেলে, বিকজ আমরা যখন সফটওয়্যার আউটসোর্সিং করতেছি তখন বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যেই টাকাটা আসে সফটওয়্যার আউটসোর্সিং হিসেবে ডিক্লেয়ার্ড, সেই অ্যামাউন্টটা সম্ভবত 0.6 বা 0.7 বিলিয়নের মতন। বাট এর বাইরে আরও একটা বড় পার্ট আছে কি যে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করে, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেগুলো আবার আপনার ওই যে পেওনিয়ার বা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আসে। সেগুলো আবার একটু আনস্ট্রাকচার্ড ওয়েতে আসে। তো সো সেই টোটাল অ্যামাউন্টটা মিলে বাংলাদেশের টোটাল আউটসোর্সিং রেভিনিউ সম্ভবত মানে 1.5 বা 1.6 বা 1.7। এটাকে প্রপারলি মেজার করা যায় না, বিকজ এই টোটাল জায়গাটা আসলে ট্র্যাক করাটা ডিফিকাল্ট আর কি। ধরেন ইট ইজ কাইন্ড অফ লাইক হাউস হোল্ড ইনকাম আর কি, যে আপনি তো পুরোপুরি ট্র্যাক করতে পারবেন না আর কি, যে একজন আরেকজনের কাছ থেকে কত টাকা ইনকাম হইতেছে এটা তো আর সবাই ইয়াতে বাট দিস হইতেছে ইজ না। সাচ এ ইন্ডাস্ট্রি যে আপনি কি মনে করেন যে বিগ পোটেনশিয়াল 20 billion to 25 billion maybe in the next 5 years possible যদি সেভাবে? হ্যাঁ, এই জায়গাটাতে আমরা যারা লিডার আছি আমাদের একটা খুব স্ট্রং ইম্পর্টেন্ট জায়গাটা কি, যে বিলিভ করা যে সেলস ইজ এ সায়েন্স, এবং এই জায়গাটাকে ডেভেলপ করা নিয়ে সিরিয়াসলি টাইম ইনভেস্ট করা, সিরিয়াসলি শেখা, সিরিয়াসলি চেষ্টা করা আর কি। এখন একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? এআই এর ফলে একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। এই ট্রান্সফরমেশনে যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ইজ বিকামিং মোর ফ্ল্যাট, ঠিক আছে? আমি এই জায়গাতে সবাইকে ইনভাইট করবো একটা বই পড়ার জন্য, যে বোল্ড, পিটার এইচ ডায়মন্ডিস সম্ভবত। সো এই বইটাতে যেমন মানে এই বইটা মোর ট্রু ফর নাও, যে ওয়ার্ল্ড ইজ বিকামিং মোর ফ্ল্যাট, থিংস আর বিকামিং মোর ডেমোক্রেটিক, ঠিক আছে? সো ডেমোক্রেটিক অনেকের পক্ষে অনেক কিছু সম্ভব। আজকে ধরেন একটা ছোট একটা এআই স্টার্ট আপ 3জন পার্সনের পক্ষে, 5জন পার্সনের পক্ষে দেওয়া সম্ভব, বিকজ অফ দ্য চ্যাট জিপিটি রেডি মডেল অ্যান্ড এপিআই বিইং অ্যাভেইলেবল। এটা কিন্তু আগে ছিল না। ইভেন ধরেন আপনি যদি চিন্তা করেন যে স্টেবিলিটি এআই, ওয়ান অফ দ্য টপ এআই কোম্পানি, ইন্টারেস্টিংলি কো-ফাউন্ডেড বাই এ বাংলাদেশি মাকসুদ সাহেব। আমার সাথে ওনার পরিচয় নাই, বাট ইট ইজ এ গ্রেট থিং। সো